আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে স্টুডেন্ট আইডিটা ফুল লিখবেন, ঠিক আছে? আ শেষের ৪ টা ডিজিট, ২ টা ডিজিট এরকম করে লিখবেন না। পূর্ণ ডিজিট WD, B এভাবে শুরু করে একদম পূর্ণ ডিজিট লিখবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো গত ক্লাসে আমরা হচ্ছে এরকম সিম্পল একটা প্রজেক্ট তৈরি করছিলাম। সিম্পল একটা ওয়েবসাইট, তাই না? শুধু HTML দিয়ে। জি স্যার। তো এটাই ছিল হচ্ছে আমাদের আ গত ক্লাসের কোড এবং এটা ছিল আমাদের অ্যাপ্লিকেশনটা, ওয়েবসাইটটা। তো আমরা আজকে ইনশাআল্লাহ আমরা বলছিলাম গত ক্লাস থেকে আমরা হচ্ছে HTML, CSS প্যারালালি শিখব। ঠিক আছে? তো শুধু HTML দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারছি। তাই তো? এখন এটাকে আমরা একটু কি করব? একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে ডিজাইন দেওয়ার যে রোল বা ভূমিকা এটা কে প্লে করে? সিএসএস স্যার। সিএসএস জি। তাহলে CSS দিয়ে হচ্ছে আমরা কোনো একটা ওয়েবসাইটের আ ডিজাইন দিতে পারি। তাই তো? তাহলে চলেন আমরা মোটামুটি হচ্ছে যে CSS দিয়ে কিভাবে ডিজাইন দিতে পারি সেই বিষয়টা আমরা দেখব। আমরা জানি যে HTML ফাইল ক্রিয়েট করার সময় কি করতে হয়? আমরা হচ্ছে এই যে এইখানে ১ম এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন এখানে নিউ ফাইল এখানে ক্রিয়েট করলে আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করতে পারি। পরেরটাতে ক্লিক করলে একটা নিউ ফোল্ডার তৈরি করতে পারি, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা একটা CSS ফাইল তৈরি করতে চাচ্ছি। দেখেন আমরা HTML কোড লেখার জন্য HTML ফাইল আ উম এর মধ্যে হচ্ছে আমরা কোডটা লিখছি, হ্যাঁ? যেই ফাইলের নামটা আমরা যেকোনো কিছুই দিতে পারি এবং এক্সটেনশন হিসেবে কি দিতে হয়? HTML ফাইলের ক্ষেত্রে? .html ডট ডট এস এইচটিএমএল জি। আর CSS ফাইলের ক্ষেত্রে আমাদের এক্সটেনশনটা কি দিতে হবে? ডট ডট সিএস সিএসএস জি, .css এটা কিন্তু আমরা একদম শুরুর দিকের ক্লাসে আমরা বলছিলাম, তাই না? .css নাম আপনি যেটাই দেন না কেন এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? আ তবে সবসময় আমি আপনাদের বলব যে কিছু কনভেনশন আছে। ঠিক আছে? কিছু সবাই মিউট থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা আ এট ফার্স্ট যেটা করব, একটা CSS ফাইল তৈরি করব। ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে নিউ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে এখানে হচ্ছে ধরেন আমি ফাইলটার নাম দিলাম হচ্ছে স্টাইল। ঠিক আছে? স্টাইল বা স্টাইলস যেটাই দেন না কেন স্টাইলস ডট সিএসএস। দেখেন এক্সটেনশনটা কিন্তু আমি ডট সিএসএস দিলাম। নাম আপনি যা খুশি তাই দিতে পারেন। এখানে স্টাইলসই লিখতে হবে বিষয়টা এরকম না। এটা একটা কনভেনশন ভালো প্র্যাকটিস। ঠিক আছে? ভালো প্র্যাকটিস। এখন আ কথার কথা আমি এখানে যদি এরকম করে দেই, এই CSS ফাইলও কিন্তু কাজ করবে। দেখেন কিরকম একটা নাম দিছি যেটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তাই না? আপনি যদি শুক্রবারে হচ্ছে যে একটা টি-শার্ট পরে নামাজ পড়তে যান, তো আপনার নামাজ তো হবে। কিন্তু কথা হচ্ছে যে কোনটা ভালো প্র্যাকটিস? অবশ্যই আপনার উত্তম পোশাক পরিধান করে যাওয়া, তাই না? জি স্যার তো জি এখানে এই বিষয়টা হচ্ছে কোডিং এর ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখবেন। যে ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিস বলে একটা টার্মস আছে। গুড প্র্যাকটিস যে এইটা করা গুড প্র্যাকটিস। যেমন যেটা আমাদের মেইন ফাইল সেটাকে ইনডেক্স নাম দেওয়া। এটা একটা গুড প্র্যাকটিস। এখন আপনি ইনডেক্স নাম দিয়ে না না দিয়ে যদি আপনি এবিসি XYZ হ্যাঁ? বা আপনি যেকোনো কিছু নাম দিলেন, এটা চলবে কোনো সমস্যা নাই। শুধু লাস্টে আপনার খেয়াল রাখতে হবে .html ফাইল .html এই কথাটা লিখতে হবে। মানে আমাদের যে এক্সটেনশন এর নামটা, ঠিক আছে? একইভাবে CSS এর ক্ষেত্রে স্টাইলস যেহেতু এটাতে আমরা কি করি? স্টাইল করি স্টাইল ফিল করি। করি এজন্য ডিজাইন নামটা করি স্টাইল একটা রিলেভেন্ট নাম রাখাটা গুরুত্বপূর্ণ বা এটা দেওয়া উচিত। তাই না? তো জি এটাই স্যার। হচ্ছে সেই কারণে আমরা হচ্ছে যে এখানে স্টাইলস টা লিখলাম। styles.css বাট আপনি যদি abc.css লেখেন কোনো সমস্যা নেই। এটাও আপনি লিখতে পারেন। যাই হোক
তাহলে আমরা styles.css এই যে ইন্টারপ্রেস করলাম, দেখেন আমাদের CSS ফাইলে কোনো কিছু লেখা নেই। আচ্ছা, CSS কোড লেখার একটা সিনট্যাক্স আছে। এই সিনট্যাক্সটা খেয়াল করেন, খুবই সহজ, সবাই পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই যেটা করতে হয়, তো প্রথমে হচ্ছে আমাদের সিনট্যাক্সটা এরকম। প্রপার্টি, একটা প্রপার্টি লিখতে হয়, তারপরে এরকম করে কোলন দিতে হয় এবং সেই প্রপার্টির ভ্যালু দিতে হয়। বুঝতে পারছেন? জি তারপরে স্যার। আপনি হচ্ছে জি। তো এরপর আপনি একটা সেমিকোলন দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স। ওকে? তো প্রথমটাকে ধরেন আপনি আমরা এই যে টেক্সটটা আছে, ঢাকা সরি ডেটা অফ বাংলাদেশ, যে আমাদের টেক্সটটা, এটা সম্ভবত এইসন, তাই না? সম্ভবত না, এইসন এটা। তো আপনি চাচ্ছেন এটাকে কি করবেন? সেন্টারে নিবেন। তাহলে আমাদের CSS এ একটা প্রপার্টি আছে, যেই প্রপার্টির নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। কি নাম? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন, জি। টেক্সট অ্যালাইন এই প্রপার্টির ভ্যালু যদি আপনি দেন সেন্টার, সেন্টার হ্যাঁ, সব স্মল লেটারে, তাহলে কি হবে? দেখেন, তাহলে আমাদের এই টেক্সটটা এখান থেকে পাট করে আপনার পেজের সেন্টারে চলে আসবে, মাঝখানে চলে আসবে। মাঝখানে চলে আসবে, তাই না? এখন তাহলে এই যে কোলনের বাম পাশে, কোলনের বাম পাশে যেটা লিখলেন সেটাকে বলা হয় প্রপার্টি। প্রপার্টি আর ডান পাশে যেটা লিখলেন কোলনের ডান পাশে, এটাকে বলা হয় ওই প্রপার্টির ভ্যালু। ভ্যালু আচ্ছা, বেলো। একটা প্রপার্টির, আমি যা বলি এটা মনোযোগ দিয়ে শুনবেন, একটা প্রপার্টির মাল্টিপল বা একাধিক ভ্যালু থাকতে পারে। যেমন টেক্সট অ্যালাইন এর ভ্যালু কিন্তু টেক্সট অ্যালাইন এর ভ্যালু কিন্তু লেফট হতে পারে, রাইটও হতে পারে। জি। তারপরে টেক্সট অ্যালাইন এর ভ্যালু হচ্ছে রাইটও হতে পারে, তাই না? তার মানে জি। প্রপার্টি কিন্তু সেম, দেখেন প্রপার্টির নাম কিন্তু সেম, কিন্তু তার ভ্যালুটা কি হতে পারে? আলাদা আলাদা মাল্টিপল পরিবর্তন হবে। ভ্যালু হতে পারে, জি। তো এটা মনে রাখবেন, এটা আসলে এই বিষয় নিয়ে, এগুলো নিয়ে কাজ করতে করতেই শিখে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের এরকম প্রপার্টি CSS এ এরকম প্রপার্টি শত, শত এরকম প্রপার্টি আছে। বুঝতে পারছেন? অনেক প্রপার্টি আছে। জি স্যার। আচ্ছা। তো এগুলোও কাজ করতে, করতে আস্তে, আস্তে শিখবেন। তো দেখেন, আমরা হচ্ছে আমাদের HTML ফাইলে যদি চলে যাই, তাহলে এই যে আমাদের কই? এই যে ডেটা অফ বাংলাদেশ, ডেটা অফ বাংলাদেশ এটা হচ্ছে কার ভিতরে আছে বলেন তো? S1 এইচন এর ভিতরে আছে, তাই না? তো আ আমরা তাহলে এইচন এ এই আ টেক্সট অ্যালাইন সেন্টার দিতে যাচ্ছি, যাতে করে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে আমাদের এই পেজের সেন্টারে নিয়ে আসা। এটা সেন্টারে হচ্ছে নিয়ে আমাদের আসে। উদ্দেশ্য। জি। তা আমি যদি এখানে বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার এভাবে দিয়ে দেই, তাহলে এটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? এর আর কারণটা এটা কালেক্ট হতেছে, করতে হবে আর কি। হ্যাঁ, এর কারণটা হতেছে, দেখেন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার লিখছি। কিন্তু কার টেক্সটটা সেন্টারে নিব? একটা কমন আপনাদের মাথায় কিন্তু একটা আসতেছে, তাই না? CSS জি এ আমরা স্যার। লিখলাম কি? টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এই প্রপার্টিটা আসলে কার জন্য বরাদ্দ হবে? এই প্রপার্টিটা কি এটার জন্য বরাদ্দ হবে? নাকি এটার জন্য? নাকি এই টেক্সট গুলোর জন্য? নাকি কোনটার জন্য? এটা আমরা বলে দিতে হবে। সেটা বলে দিতে গেলে কি করতে হবে? যেমন আমরা দেখতে পাচ্ছি যে এটা এই সনে আমরা দিতে চাচ্ছি, তাই না? এই সন। তাহলে আমরা এখানে এই সনটাকে এভাবে লিখব। লিখে এরপর আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দেব। ঠিক আছে? দিয়ে আমরা কি করব? এভাবে একটা ইন্টারপ্রেস করব এবং তার ভিতরে আমরা লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে দেখেন, এখন কাজ করার কথা ছিল, বাট স্টিল এখনো কাজ করতেছে না। ঠিক আছে? আচ্ছা। জি তো এটা কেন করতেছে না? কারণ হচ্ছে, খেয়াল করেন যে HTML এবং CSS এই ২ টা ফাইল আমরা ২ টা আলাদা, আলাদা ইসে লিখছি। আলাদা, তৈরি আলাদা করছে। ফাইল, হ্যাঁ। ২ টা কিন্তু আলাদা, আলাদা ফাইল। এটা একটা HTML ফাইল, এটা CSS ফাইল। এখন আপনি চিন্তা করেন
যে বাসায় ধরেন যে ইলেকট্রিসিটির যে বাল্ব, ঠিক আছে? এখন আপনি সুইচ প্রেস করলেন, কিন্তু বাল্বটা জ্বলতেছে না। তো বাল্বটা কখন জ্বলবে? যখন ইলেকট্রিসিটি সাথে সে বিল সাপ্লাই পাবে, তাই না? অর্থাৎ ইলেকট্রিসিটির সাথে যখন সে কানেক্টেড থাকবে, ওয়্যার দ্বারা কানেক্টেড থাকবে। এখন কথা হচ্ছে এই ২ টা ফাইলের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। আমরা কোনো কানেকশন মানে এর সাথে এর কোনো কানেক্ট নাই। ঠিক আছে? তা আপনি এমনি যদি একটা সুইচ আপনার বিল্ডিং এ লাগান তাহলে এবার যদি আপনি প্রেস করেন তাহলে কি হবে? ওখানে কানেকশনটা জি না। থাকতে হবে। তার না। মানে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই HTML এর সাথে CSS এর একটা কানেকশন মেক করতে হবে। এই কানেকশন মেক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আ হেডের ভিতরে যে জি, সেটা হচ্ছে আমরা এই যে আ হেডের ভিতরে আছি। একটা মিনিট। এই CSS ফাইলটাকে লিংক করাইতে হবে। লিঙ্ক করাতে হবে। কানেকশন মেক করার জন্য আ আমাদের যেটা করতে হবে এই যে হেড আছে, এই হেডের মধ্যে আমাদের কি করতে হবে? লিংক নামে আমাদের হচ্ছে একটা ট্যাগ নিতে হবে। জি, Tag একটা ব্যবহার করতে হবে। এলিমেন্ট নিতে হবে। ঠিক আছে? বা ট্যাগ নিতে হবে। তো এই লিংকের ভিতরে আপনি দেখেন আপনি যখন এই লিংকটা নিলেন VS কোড থেকে, VS কোড কিন্তু অটোমেটিক্যালি ২ টা অ্যাট্রিবিউট আপনাকে এখানে দিয়ে দিছে। হ্যাঁ? কয়টা অ্যাট্রিবিউট বলেন তো? ২ টা ২ টা ২ টা। হ্যাঁ। কি নাম? রিলেশন আর হচ্ছে HREF রিলেশন একটা REL আছে। হ্যাঁ, একটা হচ্ছে রিলেশন, Hyperreference. REL আর একটা হচ্ছে HREF। হাইপার হুম। হাইপার রেফারেন্স। তো দেখেন এখন হাইপার রিলেশনটা রিলেশনটা স্টাইল শীট লেখা আছে। ঠিক আছে? অর্থাৎ রিলেশনটা কার সাথে হবে? আমাদের এই যে স্টাইল শীট এটার সাথে আমাদের সম্পর্কটা হবে। হ্যাঁ? তাহলে এই অ্যাট্রিবিউট দ্বারা আমরা এটা বুঝলাম। আর HREF দ্বারা হচ্ছে হাইপার রেফারেন্স অর্থাৎ মানে এই কোনটা? ফাইলটা জি, আচ্ছা আমার আগে হচ্ছে আপনারা বলবেন না। আমি জিজ্ঞেস করলে বলবেন। কিন্তু আমার আগেই আপনারা বলে ফেলবেন না। এতে ক্লাসের ফ্লোটা নষ্ট হবে। তাহলে হচ্ছে যে HREF দ্বারা হচ্ছে আমরা মূলত ওই যে ফাইল মানে আমাদের CSS ফাইল এটা কোথায় আছে সেটার লোকেশনটা আমরা দেখায় দেব। বুঝতে পারছেন? জি স্যার। কোথায় আছে? কারণ কানেক্ট করতে গেলে তো আমাদের ইয়ে করতে হবে। তাই না? তো কোথায় আছে আ তাকে ধরে তারপরে ওখান থেকে কানেক্ট করতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের কোনো ফোল্ডার তৈরি করা হয়নি। ডিরেক্টলি একটা ফাইল তৈরি করা হয়েছে styles.css সুতরাং আপনি জাস্ট এভাবে স্ল্যাশ দিয়ে style.css যেই প্রেস করবেন সাথে দেখেন এইটা কিন্তু সেন্টারে চলে গেছে। জি। ঠিক আছে? আচ্ছা এইটা যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলেও আপনি স্ল্যাশ দিয়ে আপনি তাকে ধরতে পারতেন। ১ম এ ফোল্ডারটাকে সিলেক্ট করতে হইতো তারপরে এটা VS কোডই আপনাকে সাজেস্ট করত। কোন সমস্যা নেই। যাই হোক ৭ নাম্বার লাইন দ্বারা তাহলে আমরা সোজা কথায় এক কথায় যদি বলি আমরা কি করলাম? HTML এর সাথে CSS এর লিংক করে দিলাম। মানে কানেকশন মেক করলাম। কানেকশন। জি। কানেকশন আমাদের হয়ে গেছে। তার মানে আমরা এখন যে CSS গুলা লিখবো সেটা কিন্তু কাজ করবে। তো আমরা হচ্ছে ১ম এই একটা প্রপার্টি শিখলাম যার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন এবং সেই টেক্সট অ্যালাইন এর ভ্যালু যদি সেন্টার করি তাহলে আমাদের টেক্সটটা কোথায় চলে যায়? সেন্টারে চলে যায়। দেখেন এটাকে আমি যদি স্ক্রিন বড় করি তারপরেও কিন্তু আমাদের ওই যে যেটা বাংলাদেশ এটি কিন্তু সেন্টারেই আছে। তাই না? স্ক্রিন বড় করেন বা ছোট করেন। এটা সবসময় ওই স্ক্রিনের সাইজ অনুযায়ী কোথায় থাকবে? সেন্টারে থাকবে। সেন্টারে থাকবে। জি। আবার আমি বলছিলাম যে এইটার ভ্যালুটা কিন্তু কোন একটা প্রপার্টি এইটার নাম হচ্ছে আমরা বলছিলাম কোলনের বাম পাশে যেটা থাকে সেটাকে বলা হয় প্রপার্টি আর ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু। আচ্ছা তাহলে টেক্সট অ্যালাইন এই প্রপার্টির কিন্তু মাল্টিপল ভ্যালু আছে। যেমন আপনি যদি লেফট দেন তাহলে কিন্তু এটা লেফটই থাকবে। এইটা হচ্ছে বাই ডিফল্ট আ আপনার এই প্রপার্টির ভ্যালু। CSS এ যত প্রপার্টি আছে প্রত্যেকটা প্রপার্টির বাই ডিফল্ট কিছু ভ্যালু থাকে। বুঝতে পারছেন? সো এটা মানে কি? বাই ডিফল্ট মানে হচ্ছে যেটা হচ্ছে যে আপনার মানে বলতে হবে না। এটা অটোমেটিক্যালি আপনি সবসময় লিখলেও থাকে। যেটা না লিখলেও সেটা। ঠিক আছে? জি।
এটা যদি আপনি টেক্সট অ্যালাইনের ভ্যালু যদি লেফট, এটা যদি আপনি না লেখেন, তারপরে দেখেন কোনো চেঞ্জ নেই। দেখেন, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়াই থাকে। বুঝতে পারছেন কি? জি স্যার। জি। তো এখন কথার কথা, আপনি একটা কম্পিউটার পারচেজ করলেন, একটা কম্পিউটার কিনলেন। কম্পিউটারে যদি উইন্ডোজ বাই ডিফল্ট দেওয়াই থাকে, তাহলে কি আবার নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন আছে? না স্যার, না। আর যদি বাই ডিফল্ট না দেওয়া থাকে? তাহলে উইন্ডোজ দিতে হবে। তাহলে তো তাহলে দিতে দিতে হবে হবে। স্যার। তাহলে দিতে হবে। সো এটাই আরকি যে আমাদের কোন একটা জিনিস যদি বাই ডিফল্ট দেওয়াই থাকে, তাহলেও তো সেটা দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি সেটাকে ওভাররাইড করতে চান, মনে করেন আপনার দেওয়া আছে উইন্ডোজ, কিন্তু আপনি লিনাক্স ব্যবহার করতে চান, তাহলে আপনার কি করতে হবে? এটাকে ওভাররাইড করতে হবে। ঠিক আছে? এটাকে বাদ দিয়ে নতুন একটা জিনিস দিতে হবে। বিষয়টা সেরকমই। তো টেক্সট অ্যালাইন লেফট কিন্তু এটা বাই ডিফল্ট থাকেই। তো এটা শুধু টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে মানে সত্য, বিষয়টা এরকম না। সিএসএস এর যত প্রপার্টি আছে সবগুলোরই একটা বাই ডিফল্ট ভ্যালু থাকে। বুঝছেন? তো জি। এ যেমন টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে লেফট। হ্যাঁ? এই কারণেই কিন্তু টেক্সট গুলো বাই ডিফল্ট কোথায় থাকে? লেফট এর দিকে থাকে। Left এর বাই দিকে। ডিফল্ট কিন্তু সেন্টারে থাকে না। তো আপনি চাচ্ছেন যে না, আমি লেফটে আমি এটাকে রাখবো না, আমি এটাকে সেন্টারে রাখবো, তো যাতে আমার দেখতে একটু সুন্দর হয়। তাহলে আপনি এটা ভ্যালু কি দিবেন? সেন্টার। 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 আবার যদি চান আপনি রাইটে দিবেন, তাহলে এখানে জাস্ট লিখবেন যে রাইট। রাইট। তাহলে দেখেন এটা রাইট সাইডে চলে গেছে। তো এটা আমাদের দেখতে সুন্দর লাগতেছে না। কারণ আমরা তো স্টাইলের মাধ্যমে আসলে এটাকে সুন্দর করার চেষ্টা করব। এটা মাঝখানে থাকলেই সম্ভবত সুন্দর লাগবে, তাই না? সেন্টারে থাকলে সুন্দর লাগবে। সেন্টার। তাহলে আমরা সেন্টারে রাখলাম। হুম? আচ্ছা, এই ডেটা অফ বাংলাদেশ এই টেক্সটটা দেখেন আমাদের এই পেজটা তো আজকে আমরা মূলত কিন্তু পুরো ক্লাস জুড়ে মূলত আগের দিনের যে প্রজেক্টটা করলাম বা ওয়েবসাইটটা তৈরি করলাম, এটাকে একটু ডিজাইন করব। ঠিক আছে? একটু স্টাইল করব। যাতে করে আমাদের আরো একটু সুন্দর লাগে। হ্যাঁ? আচ্ছা। তো যাই হোক, ডেটা অফ বাংলাদেশ এটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। আরেকটা কাজ আমরা করতে পারি যে এই ডেটা অফ বাংলাদেশ এইটার আমরা হচ্ছে একটা দিতে পারি। আমরা চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। বুঝতে পারছেন? অথবা জি। ডেটা অফ বাংলাদেশ এই লেখাটার আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো দেখেন আমরা এই ডেটা অফ বাংলাদেশ এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তাহলে এটার জন্য কিন্তু আপনি এভাবে লিখলে পারতেন যে এই মানে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এর ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন। যাই হোক, ওটা করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার একই জিনিস তো বারবার লেখার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এই এর ভিতরে আপনি কিন্তু এইভাবে যত প্রপার্টি এখানে আপনি নিচে কিন্তু আরো প্রপার্টি লিখতে পারেন। ঠিক আছে? এরপর আপনি আরো প্রপার্টি মানে এখানে একটাই যে প্রপার্টি লিখতে হবে বিষয়টা এরকম না। আপনি মাল্টিপল প্রপার্টি কি করতে পারেন? লিখতে পারেন। তাহলে আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন কথার কথা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। এখান থেকে আপনি চাইলে প্রিডিফাইন্ড যেগুলো VS করে দেখতেই পাবেন। প্রিডিফাইন্ড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়া আছে। আপনি যেকোনো একটা চাইলে চুজ করতে পারেন। তো আমরা ধরেন এখান থেকে আচ্ছা ধরেন এই যে কোরালটা নিলাম। ঠিক আছে? তো দেখেন সাথে এর ব্যাকগ্রাউন্ডটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা কোরাল হয়ে গেছে। ঠিক আছে? এখন চিন্তা করেন যে আমি একটু পেজটাকে বড় করে দেখাচ্ছি। যে ডেটা অফ বাংলাদেশ এই লেখাটা লিখতে কিন্তু আমাদের জাস্ট এতটুকু জায়গা প্রয়োজন হয়েছে। কিন্তু আপনি যখন এই সনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি একটা কালার দিছেন, সাথে সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই কালার হয়ে গেছে। এটার কারণটা কি বলেন তো? এটা ব্লক এলিমেন্ট। ব্লক হ্যাঁ, এলিমেন্টের জন্য স্যার। ব্লক এলিমেন্ট। আমরা গত ক্লাসে এটা বলছিলাম, তাই না? যে জি স্যার। HTML এ যত ধরনের এলিমেন্ট আছে তার মধ্যে সেটাকে আমরা হচ্ছে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, একটা হচ্ছে এটা হচ্ছে ব্লক 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 এলিমেন্ট। এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট কি করে? তার যতটুকু জায়গা প্রয়োজন সে কেবল ততটুকু জায়গায় দখল করে। অন দ্য আদার হ্যান্ড ব্লক এলিমেন্ট কি করে? সে পুরো পুরো জায়গা জায়গা। একদম পুরো শুরু জায়গা থেকে দখল শেষ করে নেয়। পর্যন্ত, লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা জায়গা
ব্যবহার ব্যবহার করেন। করেন। তো যাই হোক, এখানে আমরা তাহলে ২ নম্বর আরো একটা প্রপার্টি শিখলাম। তার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড জি। তাহলে এই প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার যখন আপনি দিবেন, তখন ব্যাকগ্রাউন্ড কালারের যে ভ্যালুটা দিবেন, সেই ভ্যালুটাই কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? জি তো আপনি কিন্তু এইভাবে কালারটা আবার এখানে ধরেন ক্লিক করে এখান থেকে ইচ্ছামতো যেকোনো একটা কালার দিতে পারেন। ঠিক আছে? কোনো কিন্তু সমস্যা নাই। হ্যাঁ? যেমন ধরেন আমি এখান থেকে যেকোনো কালার, যেই কালারটা আপনার ইচ্ছা হবে, সেই কালারটাই দিতে পারবেন। বুঝতে বুঝতে পারছেন? পারবো। জি জি স্যার। তো এভাবে ক্লিক করে ভিএস করে ক্লিক করেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই ৮ জিবি জিনিসটা কি এগুলো আমরা পরে দেখব। কিন্তু আপাতত দেখাইলাম আরকি যে আপনি কিভাবে চাইলে চেঞ্জ করতে পারেন। আবার আপনি কি চাইলে সরাসরি কি করতে পারেন, যখন এভাবে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার, তখন দেখবেন এখানে প্রি-ডিফাইন্ড কিছু, এগুলোকে বলা হয় নেমড কালার। কি বলা হয়? নেমড কালার নেমড কালার। হ্যাঁ। ভিএস কোডে এরকম দেখবেন যে প্রচুর কালার অলরেডি ক্রিয়েট করা আছে। আপনি চাইলে এখান থেকেও যেকোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। যেরকম আমরা একটু আগে কোরাল দিছিলাম। তাই না? তো এখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেরকম দিবেন। তো আমরা ধরেন যে আ আপাতত কোরালই দিলাম। অথবা আমরা হচ্ছে যে ধরেন ব্লু দিলাম। ব্লু সো এই দেখেন, এখানে একটা মজার জিনিস খেয়াল করেন। আমরা যেহেতু ডিজাইন করতেছি বা স্টাইল করতেছি, তখন স্টাইলটা এমনভাবে করতে হবে যেন সেটা একটু মানানসই হয়। আমরা যখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিলাম, সাথে, সাথে খেয়াল করেন টেক্সট আমাদের যে ব্লাক কালার, এটা কিন্তু ভালোমতো দেখা যাচ্ছে না। এটা যদি হোয়াইট হইতো তাহলে আরো স্পষ্ট বোঝা যেত। তাই না? জি স্যার। জি তাহলে এই জিনিসটা করার জন্য আমরা কি করতে পারি? এই জিনিসটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আরো একটা প্রপার্টি ব্যবহার করতে পারি, যেই প্রপার্টির নাম শুধু কালার। ব্যাকগ্রাউন্ড কালার না, শুধু কালার। শুধু কালার যখন আপনি কোনো একটা আ এলিমেন্টকে সিলেক্ট করে দিবেন, তখন কি হবে? ওই এলিমেন্টের যে টেক্সট গুলা আছে, সেই টেক্সটের উপর কালারটা প্রয়োগ হবে। ব্যাকগ্রাউন্ডে না। ঠিক আছে? তার মানে আমরা এখানে যদি কালার নামে হচ্ছে প্রপার্টি দেই এবং এটার ভ্যালু যদি হচ্ছে হোয়াইট দেই, তাহলে দেখবেন আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়েছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আর শুধু কালার, এই ২ টার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা। জি স্যার তো ব্যাকগ্রাউন্ড কালার কি করে? ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে টেক্সটের একটা পিছনের সাইড কালার এলিমেন্টের করে কোনো একটা এলিমেন্ট বা ট্যাগের ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা চেঞ্জ করে দেয়। আর শুধু কালার কি করে? শুধু কালার প্রপার্টি এলিমেন্টের টেক্সটের কালার চেঞ্জ করে। টেক্সটের কালার চেঞ্জ করে। টেক্সটের কালার দেখেন, আমরা যে স্টাইল গুলো করতেছি সবই কিন্তু এই সনে এপ্লাই হচ্ছে। এর কারণটা কি? আমরা এই যে এই সনটা ধরে রাখছি। বলে মানে আমরা এই সনটাকে ধরছি। আমরা এভাবেই বলব যে এই সনকে ধরা হইছে। কোথা থেকে ধরছি আমরা এই সনকে? সিএসএস ফাইল থেকে আমরা মানে এই সনকে ধরছি, তাই তো? যে এই সন হচ্ছে এলিমেন্টের নাম, তাই না? এবং সেটা হচ্ছে আমরা এই যে HTML ফাইলের যে সন আছে সেটাকে আমরা ধরলাম। ধরে তারপরে আমরা তাকে স্টাইল করলাম। হ্যাঁ? আমরা তাকে রং-চং করলাম, বিভিন্ন কিছু করলাম। এখন ধরাটা কেন ইম্পোর্টেন্ট সেটা আমরা একটু আগেও বলছিলাম যে হচ্ছে যে আপনি না ধরেই যদি হচ্ছে স্টাইল করেন, আপনি কাকে স্টাইল করবেন, তাই না? এটা তো বুঝতে পারবে না। এজন্য জি স্যার। আমরা এই সনটাকে ধরলাম। একইভাবে আপনি এখানে যেকোনো কিছুকে ধরতে পারেন। ঠিক আছে? যেকোনো এলিমেন্টকে আপনি ধরতে পারেন। ধরে আপনি তার আ যেকোনো কিছু চেঞ্জ করতে চাইলে করতে পারেন। কোন সমস্যা নেই। যেমন ধরেন ইমেজ। ইমেজটা আপনি চাইলে কিন্তু মাঝখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? ধরেন আমি ইমেজটা মাঝখানে নিয়ে আসব। তাহলে ইমেজটা যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমার ইমেজটাকে ধরতে হবে। জি তাই জি না? স্যার আচ্ছা। জি স্যার। ওকে। এখানেই একটা প্রশ্নর উত্তর পেয়ে যাবেন। ধরেন আমি ইমেজটাকে ধরলাম। এবার IMG ট্যাগকে ধরলাম, তাই না? একদম ট্যাগের নাম ধরে যে ধরা, ট্যাগের নাম দিয়ে আপনি এটাকে CSS থেকে ধরতে পারবেন। ঠিক আছে? যেকোনো ট্যাগের সরাসরি নাম দিয়ে ধরতে পারবেন। এছাড়া
সিএসএস ফাইল থেকে এইচটিএমএল এলিমেন্টকে ধরার আরো অনেকগুলো ওয়ে আছে, যেটা আমরা আমাদের হচ্ছে একটা আলাদা চ্যাপ্টারই আছে, এটা হচ্ছে সিএসএস সিলেক্টর। যদি এখানে দেখেন চ্যাপ্টার নাম্বার 4 বা হচ্ছে না, চ্যাপ্টার নাম্বার 14 সিএসএস সিলেক্টর, বুঝছেন? এই চ্যাপ্টারে আমরা ডিটেইল সেগুলো শিখব। তো আপাতত হচ্ছে আমাদের যখন যেটা লাগবে সেগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করেন বাসায়, এবং তাহলে এই বিষয়টা আয়ত্তে চলে আসবে। এনিওয়ে, তাহলে আমাদের এখন রিকোয়ারমেন্টটা কি, আমরা কি চাচ্ছি? এই ইমেজটাকে সেন্টারে নিয়ে আসতে। ওকে, আচ্ছা। তো আমি যখন আইএমজি ট্যাগকে দিয়ে আইএমজি ট্যাগ ব্যবহার করে ইমেজটাকে সেন্টারে আনার চেষ্টা করব, তখন দেখেন কি ঘটনা ঘটে। তো ইমেজটাকে আমরা কিভাবে সেন্টারে নিয়ে আসবো? এটা তো টেক্সট না যে আমরা লিখবো যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? জি স্যার। জি জি স্যার। তাহলে এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আপনি যেটা করতে পারেন, এটা হচ্ছে আমি আপনাকে এখন শিখিয়ে দিচ্ছি, বাট এই জিনিসটা আপনার হচ্ছে চ্যাপ্টার 13, ঠিক আছে? এই দেখেন 13 নাম্বার চ্যাপ্টার সিএসএস ফ্লেক্স বক্স। এখানে ডিটেইল জানবেন। আপাতত এখন শিখে রাখেন কোনো একটা ব্লক এলিমেন্টকে একদম আপনার পেজের হচ্ছে হরিজন্টাল বরাবর মাঝখানে। হরিজন্টাল বরাবর মানে কি? লেফট থেকে রাইট বরাবর, জি ঠিক আছে? আর যদি মাঝখানে নিতে চান তাহলে আপনার কি করতে হবে? আপনার 3 লাইন কোড লিখতে হবে। সেই 3 লাইন কোড আমি লিখে দেই। আপনারা হচ্ছে যে এখন অনেকটা মুখস্থর মতো করে 3 লাইনটা মনে রাখবেন যে কোন একটা ব্লক এলিমেন্টকে আমি যদি আমার পেজের হরিজন্টাল বরাবর মাঝখানে নিতে চাই, 3 লাইন না 2 লাইন কোড লিখতে হবে। কয় লাইন কোড লিখতে হবে? 2 লাইন। 2 লাইন। 2 লাইন স্যার। সেই 2 2 লাইন লাইন কোড স্যার। আমরা লিখব। ঠিক আছে? আচ্ছা। আর এটা সম্পর্কে একদম ডিটেইল আমরা শিখব হচ্ছে 13 নাম্বার চ্যাপ্টারে গিয়ে। ঠিক আছে? আচ্ছা। জি তাহলে সেই 2 নাম্বার 2টা লাইন কোডটা কি? একটা হচ্ছে আমরা ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করব এবং ডিসপ্লে এখানে ফ্লেক্স করব। ডিসপ্লে কি করব? ফ্লেক্স। ফ্লেক্স। এরপরে হচ্ছে জাস্টিফাই কনটেন্ট, এর ভ্যালু দেব হচ্ছে সেন্টার। সেন্টার। জি। তাহলে এটা মাঝখানে Center. যাওয়ার কথা ছিল। কিন্তু এটা মাঝখানে যায়নি, তাই না? আমাদের হিসাব জি, স্যার। মতে এই জি, ইমেজটা স্যার। কিন্তু মাঝখানে যাওয়ার কথা ছিল। আচ্ছা। একটা জিনিস খেয়াল করেন যে প্রথমত ইমেজটা কেন মাঝখানে গেল না, ঠিক আছে? আমরা একটু এই জিনিসটা, এই H2 আছে যে এই যে H2, এইটার ক্ষেত্রে একটু প্রয়োগ করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আপনাদের একটু ভালো মতো বুঝাতে পারবো। দেখেন এখানে যদি আমি সেম জিনিসটা লিখি, ঢাকা কিন্তু মাঝখানে চলে গেছে। খেয়াল করছেন কি? জি আচ্ছা। জি তো জি, এটা স্যার, কিন্তু খেয়াল মাঝখানে করছি। চলে গেছে। কিন্তু ইমেজটা মাঝখানে যায়নি। এর কারণটা হতেছে, আমি আপনাদের একটু বলি যে এই জিনিসটা মাঝখানে যাবে তখনই যে আমরা যেটাকে যার ভিতরে এই 2 লাইন কোড লিখব তার যে চাইল্ড সেইটা মাঝখানে যাবে। কথাটা আবার বলি। আমরা এই 2 লাইন কোড যেটাকে ধরে লিখব তার যে চাইল্ড সে মাঝখানে যাবে। এখন H2 র চাইল্ড কি বলেন তো? H2 র চাইল্ড কি বলেন তো? ঢাকা। ঢাকা। এই যে ঢাকা যে টেক্সটটা, এই টেক্সটটাই কিন্তু একটা চাইল্ড। যার ফলে এই টেক্সটটা মাঝখানে চলে গেছে। এখন আমাদের ইমেজ মাঝখানে কেন যায় নাই? আশা করি আপনারাই উত্তর দিতে পারবেন। খেয়াল করে দেখেন তো, এই ইমেজের কোনো চাইল্ড আছে? জি না। ইমেজের না, কিন্তু না। কোনো চাইল্ড নাই। কারণ ইমেজ একটা সেলফ ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? ইমেজের কোনো কিন্তু চাইল্ড নেই। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা বুদ্ধি খাটাইতে পারি। কি বুদ্ধি? যে আমরা এই ইমেজটাকে একটা মনে করেন ডিভের মধ্যে রেখে দিতে পারি। বুঝছেন? ব্লক এলিমেন্টের ভিতরে হ্যাঁ, ডিভের মধ্যে রেখে দিয়ে ইমেজটা এখানে দিয়ে দিলাম। তাহলে সেম আগের মতো ইমেজটা আমার আছে। এখন আমরা ধরবো এই ডিভটাকে। তাহলে ডিভটাকে যদি ডিভের ভিতরে যদি ওই 2 লাইন কোড লিখি, তাহলে ডিভের যে চাইল্ড সে মাঝখানে চলে যাবে। জি স্যার। কথা জি, কি বুঝতে জি, স্যার। পারলেন কিনা? জি এখন ডিভের চাইল্ডটা কে? ইমেজ। ইমেজ ইমেজ। ইমেজ। ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। আচ্ছা। তাহলে আমরা হচ্ছে এখন এই টেকনিকটা এখানে খাটাই দিব। সেটা হচ্ছে div লিখব। দেখেন মাঝখানে চলে গেছে। ঠিক আছে? আপনি যদি স্ক্রিন বড় করেন তারপরও কিন্তু সেটা মাঝখানেই থাকতেছে। থাকবে। সুন্দর না? আর ইমেজ কি ইনলাইন এলিমেন্ট? হ্যাঁ, ইমেজ ইনলাইন এলিমেন্ট। ডিসপ্লে ফ্লেক্স তো ব্লক ইভেন্টের জন্য ইউজ করতে হয়। আচ্ছা, আমরা তো এখন ব্লক block এলিমেন্টই element করছি। ডিপ ব্লক এলিমেন্ট। div তো জি। ব্লক এলিমেন্টই। ডিপ ব্লক এলিমেন্ট। বোঝেন নাই? স্যার এখন যখন ডিভের ভিতর দিছি তখন স্যার, ইমেজটা div ব্লক block এলিমেন্টে হয়ে element। গেছে, তাই তো? জি জি। হ্যাঁ, আমরা তো এখানে div এর ভিতরেই আল্টিমেটলি দিলাম। ইমেজ দিয়ে আপনাদের হচ্ছে একটা প্রাথমিক একটা আগে ভুল করে সেই ভুলটাকে সংশোধন করলাম যাতে করে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন। আমি যদি প্রথমেই আ আমি যদি প্রথমেই এখানে হচ্ছে div এর ভিতরে ইমেজটাকে ঢুকাই দিতাম, তাহলে আপনাদের বুঝতে একটু কনফিউশন লাগতো। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ২-৩ টা ডিভ একসাথে HTML এ ইউজ করি তাহলে তখন কোন ডিভটা নিয়ে কাজ করবে? আচ্ছা, আমি এটাতে আসতেছি। আপনার সেম প্রশ্নটা এর আগেও একজন করছে। ঠিক আছে? সিলেক্টর। তো আমি সেটা আসবো স্টেপ বাই স্টেপ। আমাকে আগে একটু করতে দেন। আমি স্টেপ বাই স্টেপ সবই আসবো। তো যেটা বলতেছিলাম তাহলে আমাদের আ লক্ষ্য কি ছিল? ইমেজটাকে মাঝখানে নিয়ে আসা। আনতে পারছি। তাই না? জি স্যার। খেয়াল করে দেখেন যে এই ইমেজগুলোও কিন্তু আসলে যেহেতু এটা পুরোটাই একটা একই রকম একটা প্যাটার্ন ফলো করতেছে। তো সেক্ষেত্রে এগুলোও যদি মাঝখানে আসতো তাহলে বিষয়টা ভালো হইতো। তাই না? এটা মাঝখানে, এটা লেফট সাইডে দেখতে কেমন লাগতেছে না? জি তাহলে স্যার। আমরা কি করব? জি স্যার। এটাকেও মাঝখানে নিয়ে আসবো। সেটার জন্য আমরা কি করতে পারি? একইভাবে দেখেন এই এটাকে ডিভ আর ডিভাইড জি, এগুলোকেও আমরা ডিভ দ্বারা র‍্যাপ করে ফেলবো। ঠিক আছে? মানে ডিভ লিখবো তার ভিতরে এগুলোকে প্রবেশ করাবো। হ্যাঁ, এগুলোকে জাস্ট দিয়ে দেব। দেখেন এবার এটাও মাঝখানে চলে আসছে। একইভাবে আমাদের আরো একটা ইমেজ আছে। তাহলে ইমেজগুলো চাইল্ডে পরিণত হবে। হ্যাঁ, ইমেজগুলো চাইল্ডে পরিণত হবে, রাইট। চাইল্ডে পরিণত হওয়ার জন্যই কিন্তু এই ডিভটা আমাদের দেওয়া। অন্য কোনো তাহলে কারণ আমরা নেই। হচ্ছে যতটা ডিভ ইউজ করি মানে প্রত্যেকটা একটা ডিভ হিসেবেই কাজ করবে CSS এর জন্য। হ্যাঁ, আমরা যদি ধরেন অ্যা আপনি এবং প্লাস হচ্ছে আপনার আগে একজন এই প্রশ্নটা করছিল। আমি নিজে থেকে অ্যান্সার দিতাম। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন জেনেরিক ভাবে নাম নাম দিয়ে ডাকবো, ঠিক আছে? যে ডিভ কে আছে? আমরা HTML এ তাহলে যতগুলা ডিভ আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমার এই স্টাইলটা প্রযোজ্য হবে। কথা কি বোঝা গেছে? মানে আমি একটা রিয়াল উদাহরণ দেই। ধরেন আপনারা এখানে যারা ক্লাস করতেছেন, তো এদের মধ্যে ২ জনের নাম হচ্ছে রফিকুল। ঠিক আছে? এক বা ৫ জনের নাম হচ্ছে রফিকুল। এখন আমি যদি বলি যে রফিকুল বলে আমি সবাই। ডাক দেই, তাহলে কি ৫ জনই কি সম্ভাবনা আছে কিনা যে ৫ জনই বলবে হ্যাঁ জি হ্যাঁ। স্যার, জি স্যার। জি জি। তাই না? জি অবশ্যই। তো জি এখানেও তাই হইছে। আপনি যখন CSS থেকে শুধু জেনেরিক ভাবে যে ডিভ বলতেছেন, তখন কি হচ্ছে যত ডিভ আছে সবাই বলতেছে ইয়েস, ঠিক আছে আমাকে স্টাইল করতে হবে। তো বেসিক্যালি তাই হচ্ছে। এখানে আপনি যখন জেনেরিক ভাবে হ্যাঁ, ডিভ লিখতেছেন ডিরেক্টলি সাথে, সাথে এই HTML ফাইলের মধ্যে যত ডিভ এলিমেন্ট আছে সবগুলোর ক্ষেত্রেই স্টাইলটা প্রযোজ্য হবে। একইভাবে এখানে যে এইচন আপনি লিখছেন, হ্যাঁ? এইচন যদি এখানে মাল্টিপল জায়গায় থাকতো, সেম স্টাইলটা কিন্তু তার ক্ষেত্রেও এপ্লাই হতো। একটা উদাহরণ দেখি আমরা। যেকোনো জায়গায় এইচন। এইচন যে এটার নিচে থাকতে হবে বিষয়টা এরকম না। আমি ধরেন যে কথার কথা এই যে সিলেটের নিচে এখানে একটা এইচন দিলাম। এখানে লিখলাম যে কোট জগৎ। খেয়াল করেন আমি যদি এখন পেজের নিচে চলে যাই, এই দেখেন। সেম স্টাইল পেয়ে গেছি। কারণ আমি এখানে জেনেরিক ভাবে ট্যাগের নাম, সরাসরি ট্যাগের যে নাম, এই নাম দিয়ে তাকে ধরা হইছে। তো ট্যাগের নাম দিয়ে ধরলে যেটা হবে যে ওই নামে যতগুলা আপনার ফাইলে যতগুলা ট্যাগ আছে বা এলিমেন্ট আছে সবগুলোর ক্ষেত্রেই ওই স্টাইলটা প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? ধরেন যে এই যে আমাদের ক্লাসে ধরেন যে আমি কি বললাম ৫ জনের নাম হচ্ছে রফিকুল। তাই তো? এখন আচ্ছা আমি এটা একটু কেটে দিলাম, হ্যাঁ?
জাস্ট বোঝানোর জন্য দিলাম। তো ৫ জনের নাম রফিকুল। এখন কথা হচ্ছে যে ৫ জনের নাম রফিকুল। তো এইজন্য আমি যখন ডাকবো তখন কাকে ডাকতেছি আসলে কেউ বুঝতে পারবে না। সবাই একসাথে বলবে, "জি স্যার।" আর এটা সলভ করার জন্য আমি কি করতে পারি? আমি কিন্তু সবাইকে আপনারা যারা ভর্তি হয়েছেন আমাদের এই কোর্সে সবারই মানে স্যার একটা একটা আইডি আছে। তাই না? আইডি আছে, এতজনকার হ্যাঁ। আইডি ক্লাসে তো আইডি নিতে হবে স্যার। জি, এখন এই যে আইডিটা আছে, এই আইডিটা কি কারোর সাথে কারো মিল আছে? ৫ জন না না ভাইয়া। কারোর সাথে কারো মিল নাই। এটা কিন্তু ইউনিক। ঠিক আছে? এমনকি অন্য কোনো ব্যাচের সাথেও আপনার এই আইডিটার কোনো মিল মিল নাই। নেই। মিল নাই। তাহলে আইডিটা হচ্ছে একটা ইউনিক ফিচার। আমি যদি এখন ওই যে ৫ জনের নাম রফিকুল ছিল, তাদের কারোর আইডি হয়তো লাস্টে ১০, কারোর আইডিতে লাস্টে হয়তো ১৩, হ্যাঁ? এরকম আছে। আমি যদি বলি যে আ যে যার আইডি হচ্ছে ১০ আপনি কথা বলেন। তাহলে কিন্তু ওই স্পেসিফিক্যালি ওই রফিকুল যার আইডি হচ্ছে ১০ সেই কিন্তু কথা বলবে। তাই না? ৫ জন কিন্তু একসাথে কথা বলবে না। কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাই যদি হয় আমাদের এই কনসেপ্ট এখানেও কিন্তু সেম কনসেপ্ট দেওয়া যায় HTML এর ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা এখানে আইডি দিতে পারি। ঠিক আছে? মনে আইডি। করেন আইডি যে ক্লাস। এখানে জগৎ লিখলাম এবং এখানেও দেখেন এই যে সেম স্টাইল পেয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না যে কোড জগতে এই স্টাইলটা পাক। আমি চাই শুধুমাত্র যেটা বাংলাদেশ এইটাই শুধুমাত্র স্টাইল পাক। কোড জগৎ এইটা যেন না পায়। বুঝতে পারছেন? জি। তাহলে আমরা কি জি। করতে পারি? এই যে যেই এই সনের ভিতরে দুজনের নামই তো এই সন। মানে ওই যে রফিকুলের মতো চিন্তা করেন। দুজনের নামই হচ্ছে এই সন। তাহলে আমরা করতে পারি কি ১ম টাকে আমি চাইলে একটা আইডি দিতে পারি। আইডি অ্যাট্রিবিউট দিতে পারি। Attribute। ঠিক আছে? জি। জি। এই আইডি অ্যাট্রিবিউট এর মধ্যে আমি এটাকে বললাম যে জাস্ট মনে করেন যে যেহেতু ডেটা অফ বাংলাদেশ আমি আইডিটার নামও আপনি ইচ্ছামতো দিতে পারবেন। কোনো সমস্যা নাই। আমি দিলাম হচ্ছে বিডি। ঠিক আছে? যেহেতু বাংলাদেশ আছে আমি জাস্ট বিডি দিলাম। ওকে। এবার আমরা একে এই সন দিয়ে না ধরে আমরা এখানে কি করব তার আইডি দিয়ে ধরব। বুঝতে পারছেন? বিডি দিয়ে ধরবো স্যার। হ্যাঁ। তাহলে আইডিটার নাম কি বলেন তো? বিডি। 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 এই জায়গায় আমরা কি করব এবার? এই সন হ্যাশ। না দিয়ে আমরা হচ্ছে বিডি দিয়ে ধরবো। ঠিক আছে? তো আইডি কে ধরার সিস্টেমটা হচ্ছে ১ম এ হ্যাশ দিতে হয়। এরপরে বিডি দিতে হয়। বিডি। বিডি বলতে যেই নামটা আপনি দিবেন। ঠিক আছে? খেয়াল করে দেখেন, এইবার কিন্তু সে এই সাউন্ডকে ধরে নাই। সে কোনো এই সাউন্ডকে ধরে নাই। সে হচ্ছে বিডি নামে যে আইডিটা আছে তাকে ধরছে। এবং খেয়াল করেন এখন আমাদের এইটা কিন্তু স্টাইল পাইছে। এই ৩ টা স্টাইলই কিন্তু পেয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড কোড জগৎ যদি আমি আসি, কোড জগৎ কোথায় লিখছিলাম? এই যে দেখেন। এটা কিন্তু কোনো স্টাইল এখন পায়নি। বুঝতে পারছেন? কারণ আমরা এখন ধরছি কি দিয়ে? তার আইডি দিয়ে। এবং আইডি সবসময় একটা আইডি একবারই লিখতে হয়। ঠিক আছে? এই বিডি নামে অন্য কোথাও আপনি আইডি ব্যবহার করবেন না। ঠিক আছে? যদিও করা যায়, VS করে করলে কাজ করবে। কিন্তু কথা হচ্ছে এটা কখনোই করবেন না। আইডি সবসময় ইউনিক হয়। বুঝতে পারছেন? জি। জি স্যার। আরো ধরার আরো ওয়ে আছে। আমরা আস্তে, আস্তে শিখব। ঠিক আছে? আমরা প্রজেক্টটা করতে, করতে যা আমাদের আসবে সেগুলো আগে আমরা দেখার চেষ্টা করি। ওকে, ফাইন। তো আমরা হচ্ছে তাহলে সবগুলো ইমেজকে আমরা মাঝখানে নিয়ে আসি, তাই না? এবার জি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। ওকে, এটাকে কি করা যেতে পারে? দেখেন একটা জিনিস খেয়াল করেন। এই যে টেক্সটটা আমরা লিখছি, এই টেক্সটটা আ এই পাশে লেফট এর দিকে দেখেন এক সুন্দরভাবে একটা একই লাইন বরাবর আছে, তাই না? সমান। হ্যাঁ, সমান। কিন্তু এই পাশে দেখেন, এই পাশে কিন্তু এই যে বিনের পরে কিন্তু এখানে একটু এই পাশে আগায় এসে এখানে আবার একটু কমে গেছে, এখানে আবার আরেকটু কমে গেছে, এখানে আরেকটু কমে গেছে। মানে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না। এপাশেই যেরকম সমান আছে, এপাশেও যদি এরকম সমান থাকতো তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগতো। এই জিনিসটা আমরা চাইলে করতে পারি। তাহলে এটা আমরা শুধু এটার ক্ষেত্রে চাচ্ছি? নাকি হচ্ছে এই সবগুলা প্যারাগ্রাফের ক্ষেত্রেই চাচ্ছি? সবগুলো প্যারাগ্রাফের সবগুলো প্যারাগ্রাফে সবগুলো প্যারাগ্রাফ।
জি, সবগুলো প্যারাগ্রাফের ক্ষেত্রেই যেহেতু চাচ্ছি, তাহলে আমরা এটাকে কি আইডি দিয়ে ধরার প্রয়োজন আছে নাকি আমরা জাস্ট পি লিখব? যেহেতু জাস্ট Just পি P. পি স্যার। হ্যাঁ, কারণ এই জাস্ট সবগুলোই পি, কিন্তু জাস্ট পি। সবগুলাই পি ট্যাগের মধ্যে আছে। সুতরাং পি ট্যাগ অন্য কোথাও আছে কিনা? অন্য কোথাও নাই। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এটাকে সরাসরি আমরা পি দিয়ে লিখতে পারি। পি দিলাম, পি দেওয়ার সাথে সাথেই এই যত পি আছে সবগুলোকে ধরবে। এখন আমরা স্টাইল লিখিনি। তো চলেন আমরা দেখি স্টাইল লিখি। এখানে হচ্ছে টেক্সট আ টেক্সট টেক্সট অ্যালাইন এটা হচ্ছে জাস্টিফাই। ঠিক আছে? টেক্সট অ্যালাইন এর ভ্যালু কিন্তু দেখেন এখানে আমরা সেন্টার দিছিলাম আর এখানে দিতে হবে জাস্টিফাই। আপনি যখনই জাস্টিফাই। জাস্টিফাই যখন দিবেন VS কোড দেখেন এটা মজার বিষয়টা হচ্ছে আপনি যখনই অনেক সময় দেখবেন যে এত প্রপার্টি, এত প্রপার্টির ভ্যালু এগুলো সবসময় মাথায় রাখা সম্ভব না। আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে বলে রাখি যে এই যে এত প্রপার্টির নাম, প্রপার্টির ভ্যালু এগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি স্যার। কোনো মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে অটোমেটিক্যালি আপনি কয়েক মাস গেলে অটোমেটিক্যালি এগুলো হাতে চলে আসবে। আচ্ছা। যাই হোক টেক্সট এর ভ্যালু যদি আমরা জাস্টিফাই দিয়ে দেই, সাথে সাথে খেয়াল করেন এই পাশের দেখেন যে রেখাটা আমি যদি এখানে একটা রেখা টানি একদম অ্যালাইন হয়ে আছে, এপাশেও অ্যালাইন হয়ে আছে। তাই না? জি এইটা সে যেটা স্যার। করছে যে কোথাও একটু করে স্পেস একটুখানি বাড়ায় এই জিনিসটা করে ফেলছে এবং এখন কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগতেছে। খেয়াল করেন সবগুলো কিন্তু এই কাজ হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে দেখেন বেসিক ডিজাইন থেকে আমরা কিভাবে আস্তে করে সুন্দর করতেছি। তাই না? জি এবার আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে যে এই যে CSS টা লিখলাম, হ্যাঁ? দেখেন একটা আলাদা ফাইল তৈরি করে এই ফাইলের ভিতরে আমরা CSS কোডটা লিখছি, তাই না? জি জি। এই যে CSS টা আপনি কোথায় লিখবেন? CSS মূলত ৩ জায়গায় লেখা যায়। কয় জায়গায় লেখা যায়? 3 জায়গায়। 3 জায়গায় হ্যাঁ, ৩ টা প্লেসে লেখা যায়। একটা হচ্ছে সেই ৩ টা প্লেসে লেখার উপর ভিত্তি করে CSS কে ৩ ভাগে ভাগ করা যেতে পারে। কয় ভাগে ভাগ করা যেতে পারে? 3 3 ভাগে। ভাগে। ৩ ভাগে। একটা হচ্ছে ইনলাইন CSS, একটা হচ্ছে ইন্টারনাল CSS আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল CSS। এক্সটার্নাল। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে কোডটা নিয়ে কাজ করলাম, যে ফাইলের ভেতরে CSS টা লিখলাম, এইটা হচ্ছে ৩ নাম্বারটা এক্সটার্নাল CSS। এক্সটার্নাল। এক্সটার্নাল। এক্সটার্নাল মানে কি? এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে, তাই না? তো এক্সটার্নাল শব্দের যদি আবিধানিক আমরা হচ্ছে মিনিংটা খুঁজতে যাই। তো এক্সটার্নাল হচ্ছে যে আপনি যখন একটা সেপারেট একটা ফাইল খুলবেন CSS এর জন্য, হ্যাঁ? এবং সেই ফাইলের মধ্যে CSS কোডটা লিখবেন, সেটাকে বলা হয় এক্সটার্নাল CSS। সিএসএস। ঠিক আছে? আচ্ছা। জি এখন বাকি থাকলো ২ টা। একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ইন্টারনাল। তাই না? জি স্যার। তো এই ২ টা আমরা দেখব। যেমন আ ২ টার মধ্যে একটা আমরা এখনই দেখে ফেলি। ধরেন যে এই পুরো CSS টা আমরা এখানে কেটে ফেললাম। এটা আগের মতো হয়ে গেল। এই জিনিসটা CSS টা আপনি হচ্ছে এখানে লিঙ্ক করছেন, তাই না? জি স্যার। এই লিঙ্কটা না করে আপনি এখানে যেটা করবেন, যদি জিজ্ঞেস করি তাহলে বলবেন। এখন দেখেন লিঙ্কটা যেভাবে আছে সেভাবে আপনি রেখে দেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে একটা স্টাইল এলিমেন্ট বা স্টাইল ট্যাগ নেন। ঠিক আছে? স্টাইল ট্যাগের ভিতরে আমাদের যে স্টাইলটা ছিল সেটা পেস্ট করে দেন। এই। দেখেন এটা আগের মতো হয়ে গেছে। ঠিক আছে? দেখেন এই যে এখানে জাস্টিফাই সবকিছু কিন্তু এখন আগের মতো হয়ে গেছে। তো এই যে স্টাইল ট্যাগের মধ্যে আপনি হেডের মধ্যে দেখেন, হেডের মধ্যে আপনি একটা স্টাইল এলিমেন্ট নিলেন। ঠিক আছে? স্টাইলের ভিতরে আপনি সমস্ত আপনি চাইলে এর ভিতরেও কিন্তু CSS কোড লিখতে পারেন।
হ্যাঁ, এইটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এটা কি সিএসএস? ইন্টারনাল ইন্টারনাল। ইন্টারনাল তাহলে ৩ টার মধ্যে কয়টা গেল? দুইটা 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 গেছে স্যার ২ টা। আর একটা আছে। এটা হচ্ছে ইনলাইন, তাই না? আচ্ছা, সেটাও আমরা আসবো। এখন কথা হচ্ছে যে আপনাদের মনে হয়তো এরকম অনেক কোয়েশ্চেন আসতে পারে যে আমরা তো স্টাইল ট্যাগের মধ্যেই এরকম সিএসএস লিখতে পারি। কেন আমরা হচ্ছে আলাদা লিখলাম? এটার বেনিফিটটা আপনারা হয়তো এই ২, ৪, ৫ লাইন করে বুঝতে পারবেন না। আপনারা যখন শত, শত লাইন সিএসএস কোড লিখবেন, লাইক ধরেন ৫০০, ৬০০ লাইন সিএসএস, তখন একই ফাইলের ভিতরে HTML এবং HTML টাও ডেফিনিটলি বড় থাকবে। এই HTML এর মধ্যে ৫০০, ৬০০ লাইনের সিএসএস কোড লেখা ২ টা হযবরল হয়ে যাবে। ঠিক আছে? দেখতে মোটেও ভালো লাগবে না। ভালো লাগবে না। তাই না? আর আপনার সিএসএস ফাইলটা যদি সেপারেট থাকে, ঠিক আছে? এখন যেরকম আমি লিখছি যে এটা আমি আবার আগের মতো করে ফেলি। স্টাইল থেকে কাট করে এখানে আবার দিয়ে দিলাম। এই। এবার আমার এটা দরকার নাই। তাহলে দেখেন এখানে এটা ক্লিন থাকলো। বিষয়টা কি যে এখানে শুধুমাত্র HTML আছে। HTML ফাইলের মধ্যে শুধুমাত্র HTML আছে। আর CSS এর মধ্যে শুধুমাত্র CSS আছে। ২ টা আলাদা আছে, তাই না? তো কোনো ভুল হইলে কি হবে যে আপনি যে CSS এর কোনো একটা কিছু ভুল হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, আপনি CSS ফাইলে আসবেন, এসে এটা চেক করবেন। তাই না? আবার HTML কোনো একটা হয়তো ট্যাগে কোনো একটা মিস্টেক হয়েছে, আপনি HTML এ আসলেন, এখানে এসে চেক করতে পারবেন। ২ টাকে যদি একসাথে রাখেন তাহলে একটু হযবরল হয়ে যাবে, তাই না? জি এটা হচ্ছে একটা কারণ। এবার হচ্ছে ইনলাইন। ইনলাইনটা কি? যে আপনি কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা ট্যাগকে ধরে তাকে স্টাইল করবেন। সরাসরি যদি ওই ট্যাগের ভিতরেই আপনি স্টাইল করেন, হ্যাঁ? তাহলে সেটাকে বলা হয় ইনলাইন। চলেন আমরা একটা দেখি। যেমন ধরেন টপ 3 ডিস্ট্রিক্ট ইন ঢাকা। এই যে এইটা H3। তো আমরা চাইলে আচ্ছা এই পুরোটা মিলেও তো একটা এলিমেন্ট, তাই না? জি স্যার পুরোটা মিলে হচ্ছে একটা এলিমেন্ট। H3 এলিমেন্ট। আচ্ছা H3 এলিমেন্টের কি, কি জিনিস আছে? আমরা এর আগের ক্লাসে করছিলাম। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট কনটেন্ট রাইট কারেক্ট। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ যেমন H3 এর এটা ওপেনিং ট্যাগ কোনটা? এই যে এটা হচ্ছে H3 এর ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে H3 এর ক্লোজিং ট্যাগ। আর এটা হচ্ছে ভিতরের কনটেন্ট। কন্টেন্ট আচ্ছা এই ৩ টে মিলে একসাথে আমরা এলিমেন্ট বলতে পারি, তাই না? যে H3 এলিমেন্ট। H3 এলিমেন্টের ওই যে ওপেনিং ট্যাগের ভিতরে আপনি চাইলে স্টাইল লিখতে পারেন। ওপেনিং ট্যাগ এটার মধ্যে না কিন্তু। ঠিক আছে? তাহলে ওপেনিং ট্যাগের মধ্যে যেকোনো ট্যাগ ট্যাগে সরি যেকোনো এলিমেন্টের ওপেনিং ট্যাগে আপনি চাইলে স্টাইল লিখতে পারেন। ঠিক আছে? যেমন আমরা এখানে একটু স্টাইল লিখে দেখাই। যে এখানে এসে আপনি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিবেন। স্টাইল নামে অ্যাট্রিবিউট খেয়াল করেন যে এইখানে আমরা যখন স্টাইল লিখছিলাম সেটা কিন্তু স্টাইল ট্যাগ বা এলিমেন্ট ছিল এই হেডের ভিতরে একটু আগে যে লিখছিলাম। কিন্তু এখন যেটা লিখলাম এটা কিন্তু এটা স্টাইল attribute। অ্যাট্রিবিউট। আগেরটা হচ্ছে এলিমেন্ট বা ট্যাগ। আর Tag, এটা কি? attribute। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আচ্ছা। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যেও আপনি হচ্ছে যে সিএসএস লিখতে পারেন। কোনো সমস্যা নেই। যেমন এখানে ধরেন আমরা কথার কথা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন রেড দিলাম। হুম? তাহলে উম 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 H3 না? এ রেড। হ্যাঁ। ও আচ্ছা। আমরা কোনটা করতেছি? ও চিটাগং। আচ্ছা এজন্য দেখা যাচ্ছিল না। টপ 3 ডিস্ট্রিক্ট ইন চিটাগং আমরা এটা করতেছিলাম। ওকে। তো এখন দেখেন এটা কিন্তু রেড হয়ে গেছে। হয়ে গেছে না? জি স্যার জি স্যার তাহলে আমরা এখানে প্রপার্টি ব্যবহার করলাম এবং সেই প্রপার্টির ভ্যালু ব্যবহার করলাম। আমরা কিন্তু চাইলে মাল্টিপল প্রপার্টি যেরকম আমরা এখানে ব্যবহার করতে পারি, এটাও কিন্তু এখানে পারি। ঠিক আছে? এখানেও আমরা হচ্ছে ধরেন যে টেক্সটের কালারটা আমরা চাইলে চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার কি লিখতে হবে বলেন তো? কালার শুধু কালার। হ্যাঁ। শুধু কালার লিখে আমরা মনে করেন হোয়াইট দিয়ে দিলাম। তাহলে দেখেন ভ্যালু দিয়ে হোয়াইট দিলাম। হয়ে গেল। তাই না? তো
আবার ধরেন আপনি আরো কিছু করবেন। কি করতে পারেন? টেক্সট অ্যালাইন লাইন সেন্টার। তো দেখেন সেন্টারে চলে আসে। এভাবে আপনি যা খুশি তাই করতে পারেন। এই যে আপনি একটা এলিমেন্টের ওপেনিং ট্যাগে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি আপনি সিএসএস লেখেন, এই সিএসএস বলা হয় ইনলাইন সিএসএস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার তাহলে আমরা হচ্ছে সিএসএস কোথায়, কোথায় লেখা যায় এটার উপর ভিত্তি করে সিএসএস কে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগ। 3 ভাগে। ঠিক আছে? একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যেটা লিখলাম সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ঠিক আছে? জি আচ্ছা। স্যার। জি আবার এইখানে হেডের মধ্যে আমরা যদি কি করি? স্টাইল ট্যাগ নিয়ে তার মধ্যে সিএসএস কোড লিখি, তাহলে সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আর জি, যদি স্যার। আমরা সেপারেট একটা ফাইল, সিএসএস সেপারেট একটা ফাইল খুলে তার মধ্যে সিএসএস লিখি, তাহলে সেটাকে বলা হয় এক্সটার্নাল। এক্সটার্নাল সিএসএস। এই হচ্ছে ৩ টা আসসালামু আলাইকুম। সিএসএস। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি না। এনিওয়ে, তো আমরা হচ্ছে এটাকে আপাতত সরায় দিলাম। মনে রাখবেন একটা কথা বলি আপনাদের, ৩ টা যে ওয়ে, হ্যাঁ? ৩ ভাবে যে সিএসএস লেখা যায়, আপনি একটা প্রজেক্টে চাইলে ৩ ভাবেই লিখতে পারেন। মানে আপনি আপনারা হয়তো ভাবতে পারেন যে শুধু কি একটাই কি তাহলে লেখা যাবে? না, আপনি চাইলে হচ্ছে দেখেন আমরা কিন্তু অলরেডি ইনলাইন সিএসএস টাকে ডিলিট করে দিলাম। আপনার একটা প্রজেক্টে ইনলাইনও থাকতে পারে, মানে ৩ টা একসাথে থাকতে পারে। ঠিক আছে? ২ টা একসাথে থাকতে পারে। কোনো সমস্যা নেই। যেমন আমাদের এই মুহূর্তে ২ টা একসাথে ছিল। একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে এক্সটার্নাল। তাই না? জি স্যার। আচ্ছা, একইভাবে জি, আপনি স্যার। এই ২ টার সাথে, সাথে আপনি যদি এখানে স্টাইল ট্যাগ দেন, দিয়ে তার মধ্যে সিএসএস লেখেন, আপনি সেটাও করতে পারবেন। কোনো সমস্যা নেই। আচ্ছা। তাহলে আমরা কিন্তু অলরেডি HTML এবং CSS আমরা প্যারালালি শিখতেছি। ঠিক আছে? এখন ধরেন আমরা একটা কাজ করব। এই প্রজেক্টেই আমরা একটা HTML সরি হ্যাঁ, HTML টেবিল তৈরি করব। বুঝতে পারছেন? আমরা একটা টেবিল তৈরি করব। ঠিক আছে? তো টেবিল তৈরি করার জন্য কি, কি কাজ করতে হবে? ধরেন আমাদের ঢাকার নিচে আমরা একটা টেবিল তৈরি করব। এই হচ্ছে ঢাকার যে প্যারাগ্রাফ, তো আমরা এখানে একটা টেবিল তৈরি করব। একটা টেবিল তৈরি করার ওয়েটা কি? টেবিল তৈরি করার ওয়েটা হচ্ছে ১ম এ আপনাকে টেবিল নামে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট লিখতে হবে। কি এলিমেন্ট? টেবিল। টেবিল এলিমেন্ট। তো দেখেন আমি একটা টেবিল এলিমেন্ট লিখলাম। টেবিল এলিমেন্ট লেখার সাথে, সাথে এখানে কি কোনো আছে? আমি কিন্তু এই যে ওয়ার্ল্ড এর নিচে লিখতেছি, খেয়াল করেন। মানে এই প্যারাগ্রাফের নিচে, এই প্যারাগ্রাফের নিচে। তার মানে এখানে আউটপুট আসার কথা। তাই না? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু স্বতন্ত্র। এর সাথে উপরের কোনো কিছুর সম্পর্ক নাই, নিচের কোনো কিছুর সম্পর্ক নাই। আপনারা হয়তো ভাবতে পারেন এগুলোর সাথে আবার কোনো ইয়ে আছে কিনা? না, এটা স্বতন্ত্র। আমি আলাদাভাবে লিখতেছি। আমি চাইলে শুধু টেবিল দিয়েই পুরো ইয়েটা দেখাতে পারতাম। কিন্তু এটা যেহেতু একটা প্রজেক্টের মতো দেখতে সুন্দর লাগবে, সেজন্য আমি এখানে দেখাচ্ছি। দেখেন কোনো আউটপুট কিন্তু নাই। কারণ হচ্ছে টেবিলের ভিতরে আমরা কোনো কিছু লিখিনি। আচ্ছা, একটা টেবিলের কি, কি থাকে, জিনিস থাকে? ৪ টা পায়া, উপরে একটা রো অংশ। থাকে, কলাম থাকে। হ্যাঁ, টেবিল আমাদের হেডিং টেবিল থাকে, কলাম থাকে, রোজ থাকে, টেবিল ডাটা থাকে স্যার। রো থাকে, থাকে। কলম থাকে। স্যার টেবিল হেড থাকে, রো থাকে, কলাম টেবিল থাকে। হেডিং থাকে, টেবিল রো থাকে, টেবিল ডাটা থাকে। আচ্ছা। তো তাহলে টেবিলে হচ্ছে আমাদের মূলত ২ টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? ২ টা জি। জিনিস। দুটো একটা স্যার। হচ্ছে রো আর একটা কলাম। আর কলম। একটা হচ্ছে কলাম। ঠিক আছে? তাহলে রো হচ্ছে এগুলা, যেগুলো হরিজন্টাল বরাবর থাকে। আর কলাম হচ্ছে এগুলা। ঠিক আছে? ভার্টিক্যাল বরাবর। ভার্টিক্যাল বরাবর। তাহলে রো কয়টা আমাদের এখানে বলেন তো? এই পুরোটা মিলেই চারটা একটা স্যার। রো। ৪ টা। ৪টা স্যার, কলাম কয়টা? কলামও ৪ টা এখানে। চারটা। কলামও ৪টা। জি। তো আমাদের ধরেন যে এই জিনিসটা নাই।
আচ্ছা ঠিক আছে, আমি এটা নতুন করে মুছতে চাইলাম ওই পাশে, সে পুরোটাই মুছে দিল। ধরেন আমি এখানে ছোট করে একটা ইয়ে লিখি। এই। তো হ্যাঁ, এখানে রো কলাম কয়টা আছে বলেন তো? রো আছে রো 3টা, আছে কলাম 3টা, আছে কলাম 5টা। আছে 2 3 4 5টা আছে স্যার কলাম। কলাম আছে 5। তাহলে টোটাল সেল কয়টা আছে? প্রত্যেকটা যে বক্স দেখতে পারছেন, স্কয়ার যে বক্স, এগুলোকে বলা হয় সেল। কি বলা হয়? সেল সেল। আর টোটাল সেল কয়টা আছে? 15। 15টা স্যার। কিভাবে বুঝবেন? রো গুণন কলাম। 15টা সেল আছে। হ্যাঁ, রোর সাথে কলাম গুণ দিলেই আপনার হচ্ছে টোটাল কতগুলো সেল আছে এটা বুঝে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। যাই হোক, আমাদের টেবিল তৈরি করতে তাহলে রো লাগে এবং কলাম লাগে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো রোর জন্য যেটা আমাদের করতে হয়, রোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে টিআর দিতে হয়। টিআর এলিমেন্ট আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ধরেন আমরা এরকম একটা টেবিল তৈরি করতে যাচ্ছি। আমরা কিরকম চাচ্ছি সেটা আগে একটু নির্ধারণ করে নিই। ধরেন আমাদের একটা টেবিল আছে, যে টেবিলে ঢাকা সিটির মধ্যে কি টেবিল তৈরি করা যেতে পারে? একটা আইডিয়া দেন তো দেখি। আম মানে থানা কয়টা হবে আর কি? উপজেলা। কতগুলো জেলা আছে, কতগুলো জনসংখ্যা। আচ্ছা, ধরেন যে আমরা এরকম করতে পারি। থানা সংখ্যা, ভোটার সংখ্যা, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেন। আচ্ছা, তো ঢাকার ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম দিতে পারি যে আ উম আ লাইক পপুলেশন। ঠিক আছে? কত জনসংখ্যা আছে এটা। তারপরে হচ্ছে লাইক ধরেন আর ২ টা দেই। টুরিস্ট স্পট এরকম একটা দিলাম। আর কি দেওয়া যেতে পারে? ডিস্ট্রিক্ট দেন স্যার, ডিস্ট্রিক্ট। পপুলেশন, টুরিস্ট স্পট, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তো ধরেন আমরা ৩ টা ইয়ে করলাম। ঠিক ডিস্ট্রিক্টটা আছে? আগে দিলে ভালো হইতো। সমস্যা নেই। আমরা এটা শেখার ক্ষেত্রে একটা হলেই হলো। ঠিক আছে? ওকে। তো ধরেন আমরা এরকম একটা আম টেবিল তৈরি করতে চাচ্ছি। যে টেবিলের ৩ টা কলাম থাকবে এবং আমরা ইচ্ছাকৃতভাবে একটা রো বাড়ায় দিলাম। কলাম কয়টা থাকবে? ৩ টা। আর রো কয়টা থাকবে বলেন তো? 4টা স্যার। ৪ টা। তাহলে ৪ টা যেহেতু রো 4টা। থাকবে, দেখেন ৪ টা যেহেতু রো থাকবে তাহলে আমাদের টিআর নিতে হবে ৪ টা করে। টিআর কয়টা নিতে হবে? 4টা। ৪ টা। 4টা হলো টিআর স্যার। মানে কি? টেবিল রো। বুঝতে পারছেন? টেবিল রো। হ্যাঁ। টেবিল রো থেকে আসলে টিআর এলিমেন্টের নামকরণ করা হয়েছে। ওকে? তাহলে আমরা ১ম রো নিয়ে কাজ করি। ১ম রো হচ্ছে কোনটা? বলেন তো? এই যে এইটা। এইটা, তাই না? এইটা। তাহলে এইটার মধ্যে দেখেন কয়টা সেল আছে? 3টা সেল আছে। হুম? ৩ টা সেল আছে। 3টা সেল আছে স্যার। কারেক্ট। তাহলে টিআর এর ভিতরে আপনার ৩ টা সেল। প্রত্যেকটা সেলের জন্য টিডি লিখতে হয়। কি লিখতে হয়? টিডি এলিমেন্ট। টিডি। টিডি। জি। টেবিল তাহলে ডাটা। টিডি অর্থাৎ টেবিল ডাটা। জি। তাহলে টিডি আমার কয়টা লিখতে হবে? ৩ টা। 3টা। 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 তাহলে ১ম টাতে আমরা লিখলাম হচ্ছে আ পপুলেশন। এর পরেরটা হচ্ছে টুরিস্ট স্পট। এর পরেরটা হচ্ছে ডিস্ট্রিক্ট। এটা লিখলাম। ঠিক আছে? খেয়াল করেন এখানকার আউটপুটটা দেখেন। জাস্ট নাম আসছে।
এখন পর্যন্ত কিন্তু আমাদের ভিজিবলি সেরকম কোনো ইয়া হয়নি। এখন দেখেন পপুলেশন আমাদের ধরেন পপুলেশন হচ্ছে আমরা এখানে দিলাম যে কথার কথা 2 পয়েন্ট এমনিতেই জাস্ট বা হচ্ছে পয়েন্ট দেওয়ার দরকার নাই। 255 কে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখানে দিলাম মনে করেন 355 কে আর এখানে দিলাম 400 কে। তো আমরা ৩ টা ডিস্ট্রিক্টের নাম লিখি। সো ঢাকার ৩ টা ডিস্ট্রিক্টের নাম বলেন। সাভার একটা ডিস্ট্রিক্ট গাজীপুর, না? নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে গাজীপুর, তারপরে কি? মানিকগঞ্জ স্যার। মানিকগঞ্জ না? আমরা লিখলাম হচ্ছে নারায়ণগঞ্জ। ঠিক আছে? ওকে। টুরিস্ট স্পট ধরেন আমরা এখানে ৫ টা আছে, এখানে ২ টা আছে, এখানে ৩ টা আছে। ওকে? তো চলেন এই ডেটাগুলো আমরা ফিল করার চেষ্টা করি। এখন তাহলে এইটা হচ্ছে পরবর্তী রোতে। দেখেন, খেয়াল করেন। ভিজুয়ালি জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু আমাদের ১ম রো গেল। ১ম রো কিন্তু আমরা ১ম রোর যতগুলা সেল ছিল বা টেবিল ডেটা ছিল, সেগুলো কিন্তু আমরা ফিল আপ করে ফেলছি। তাই না? এবার পরের রোতে। আমরা পরের রোতে যাচ্ছি। ২ নাম্বার রো। এইটা হচ্ছে ২ নাম্বার রো। এইটা। এই ২ নাম্বার রোতে আমাদের কয়টা সেল আছে? ৩ টা সেলই আছে। 3টা। তাই না? আ সো তাহলে আমাদের কি লিখতে হবে? ওই টিডি লিখতে হবে কয়বার? ৩ বার। 3 বার। আচ্ছা। 3 বার। এই যে আমি আপনার একবার লেখার পরে আমি হচ্ছে যে দেখেন ডুপ্লিকেট করতেছি। এটা আপনি কিভাবে করবেন? এটা হচ্ছে শিফট আর অল্টার। আপনার কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে আপনার যে হচ্ছে অ্যারো আছে, ডাউন অ্যারো, সেই অ্যারোটাতে ক্লিক করবেন। বুঝছেন? শিফট আপনি ১ম এ কার্সর রাখবেন। ঠিক আছে? যেটাকে আপনি ডুপ্লিকেট করতে যাচ্ছেন। তো সেখানে কার্সর রাখবেন। এরপরে হচ্ছে কি করবেন? শিফট আর অল্টার প্রেস করে ধরে থাকবেন। ধরে আপনার যে অ্যারো আছে, ডাউন অ্যারো আছে, আপ অ্যারো আছে, লেফট অ্যারো আছে, রাইট অ্যারো আছে, তাই না? ডাউন যে অ্যারোটা সেটাকে আপনি প্রেস করবেন। ক্লিয়ার? আচ্ছা, অথবা আপনি হচ্ছে যে এগুলো যদি আপাতত ইনিশিয়ালি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কাছে ঝামেলা মনে হয়, জাস্ট আপনি মনে করেন টিডি লিখলেন, আপনি আবার নিচে এসে টিডি লিখলেন, হুম? আবার নিচে এসে টিডি লিখলেন। খুব একটা সমস্যা না। ঠিক আছে? এনিওয়ে তাহলে আমরা এই ডেটাটা ফিল আপ করি। এখানে হচ্ছে ২৫৫ কে এর পরেরটা হচ্ছে আমাদের কত? ৩৫৫ কে এর পরেরটা হচ্ছে আমাদের সরি কি বললাম? এর পরেরটা হবে ৫ ৩৫৫ তো পরের রোতে। ৫ না? তারপর হচ্ছে সাভার। জি। ঠিক আছে না? এই যে দেখেন। এরপরে আমাদের এইটা। তাহলে টিডি। তাহলে এখানে হচ্ছে আমাদের ৩৫৫ কে তারপর 2 তারপরে গাজীপুর। হচ্ছে এটা 2 তারপরে হচ্ছে গাজীপুর। একটা গাজীপুর। ঠিক আছে? গাজীপুর স্পেলিংটা ভুল হয়েছে স্যার। আচ্ছা হোক সমস্যা নেই। আমাদের মূল ইয়াটা হচ্ছে শেখা। ঠিক আছে? তাহলে আমরা ৩ টা দিলাম। এখানে হচ্ছে আহ পরেরটা হচ্ছে আমাদের ৪০০ কে, তাই না? জি স্যার। তারপরেরটা হচ্ছে 3 এবং এরপর হচ্ছে নারায়ণগঞ্জ। এই। তো দেখেন আমরা কিন্তু এই অনুযায়ী তথ্যগুলো এখানে পূর্ণ করে ফেলছি। খেয়াল করেন। কিন্তু দেখতে কিন্তু মোটেও টেবিলের মতো মনে হচ্ছে না। তাই না? বাট টেবিলের স্ট্রাকচার কিন্তু আমাদের হয়ে গেছে। টেবিল তৈরি করতে গেলে আপনাকে এই কাজটাই করতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল দাঁড়ান। হ্যাঁ। ও হ্যাঁ। ঠিক আছে। এই যে।
তো আমাদের টেবিল তৈরি করার জন্য প্রথমত ইনিশিয়ালি কি করতে হবে তাহলে? টেবিল নামে একটা এলিমেন্ট দিতে হবে। তার ভিতরে আপনি যতগুলো রো থাকবে ততগুলা টিয়ার লিখতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা টিয়ারের মধ্যে যতগুলা সেল থাকবে বা টেবিল ডেটা থাকবে সেই ডেটাগুলো দিতে হবে। দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে? একটু প্র্যাকটিস করবেন তাহলে আরো স্যার ক্লিয়ার ঠিক হবে। আছে স্যার। এখন খেয়াল করেন যে এইটাকে আমরা যেটা করব, এটাকে হচ্ছে যে আমরা একটু স্টাইল দিব। তাই না? স্টাইল না দিলে এটা দেখতে কিন্তু মোটেও টেবিলের মতো মনে হচ্ছে না। সো এইটার জন্য আমরা যেটা করব, আমরা স্টাইলে চলে আসলাম। আচ্ছা, এটার লেআউটটা একটু ভেঙে চুরে গেছে। আমরা একটু ঠিক করি। তাহলে আমরা কি করব বলেন তো? আমরা হচ্ছে চারপাশ দিয়ে টেবিলের যেরকম একটু আগে আমরা Border. ড্রইং করছিলাম, ওরকম টাইপের যাতে একটু আ ইয়া থাকে। হ্যাঁ, এই যে এগুলো, হ্যাঁ? অর্থাৎ এটাকে বলা হয় বর্ডার। কি বলা হয়? Border. বর্ডার। তো এই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন এখানে আমরা যেটা করব, আমরা কিন্তু চাইলে টেবিলকে ধরতে পারি। ঠিক আছে? টেবিলকে ধরতে পারি। ধরে আমরা হচ্ছে তার বর্ডার দিতে পারি। ঠিক আছে? তো বর্ডার লেখার জন্য আপনার যেটা করতে হবে, দাঁড়ান আমার ইয়াটা বন্ধ করে নিই, না হলে অটো সাজেস্ট করবে, এটা বিরক্তিকর। সো বর্ডার। বর্ডার দেওয়ার জন্য আমরা কি করলাম? বর্ডার লিখলাম। বর্ডার একটা প্রপার্টি। তাহলে সিএসএস আমরা জানি যে কিভাবে প্রপার্টি লিখতে হয় এবং প্রপার্টির ভ্যালু কিভাবে লিখতে হয় সেটা তো আমরা দেখছি। তো বর্ডার, আমরা বর্ডার দিব। এখন দেখেন একটা বর্ডার চিন্তা করেন তো, বর্ডার মানে হচ্ছে যে এরকম। আমরা যেহেতু টেবিল এলিমেন্টকে ধরছি, তার মানে টেবিল হচ্ছে এই পুরোটা। তাহলে এই চারপাশে একটা কি হবে বলেন তো? Border. এরকম একটা বর্ডার হবে আরকি। ঠিক আছে? আচ্ছা। তো বর্ডারের কি জিনিস থাকে? ১, বর্ডার হচ্ছে কতটা পুরুত্ব, ঠিক আছে? যেটাকে আমরা উইডথ বলি। ঠিক আছে? তো কতটা পুরুত্ব, সেই পুরুত্ব জিনিসটা থাকবে। তাই না? বর্ডার তো এরকম আপনার চিকন হতে পারে, মোটা হতে পারে, তাই না? তো এই পুরুত্ব জিনিসটা থাকবে। ৩ টা ভ্যালু এখানে দিতে হবে। ১ম এ হচ্ছে পুরুত্বের বিষয়টা। এরপরে হচ্ছে আপনার যেটা দিতে হবে, এইটা কোন Unit. স্ট্রাকচারে আছে? এটা কি সলিড, মানে এভাবে লেখা এটাকে বলা হয় সলিড। আর আপনি যদি এভাবে লেখেন এটা বলা হয় হচ্ছে ডটেড। কি বলা হয়? ডটেড। Dotted. Dotted. ডটেড। সো এরকম অনেকগুলো ওয়েই আছে। তো যাই হোক, আমরা সাধারণত সলিড নিয়েই বেশি কাজ করা হয় বা বেশি কাজ করা লাগবে। আমাদের এখানে তো সলিডই দেখতেই পাচ্ছেন। তাহলে সেটা আর আরেক ৩ নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কালার। তো আপনি কি Colour. কালার দিবেন সেটা ডিপেন্ড করে। সাধারণত আমরা ব্লাক কালারই দেই, বাট অনেক সময় আমাদের প্রয়োজন অনুযায়ী অন্য কালারও দেওয়া লাগতে পারে। যাই হোক, চলেন আমরা এই ৩ টা জিনিস এবার দিয়ে দেখি যে এটা কাজ করে কিনা। আমরা ধরেন যে এটাকে আমরা পুরুত্বটা 2 পিক্সেল দিলাম এবং এটা সলিড ২ নাম্বার হচ্ছে আমরা সলিড দিলাম। ৩ নাম্বার হচ্ছে কালারটা ব্ল্যাক দিলাম। খেয়াল করেন, আমরা যদিও বা ব্ল্যাক দেইনি, তারপরও সলিড দেওয়ার পরেই অটোমেটিক্যালি কিন্তু আসলে বাই ডিফল্ট ব্ল্যাকই পেয়ে গেছে। তাই না? আপনি কিন্তু চাইলে এখন সরি, কি লিখলাম? ব্ল্যাক। তো এখন দেখেন, আপনি এই যে 2 পিক্সেল লেখছেন না? তো পিক্সেলের বিষয়টা তো আমরা ১ম ক্লাসে না গত ক্লাসে আমরা তো দেখাইছিলামই। পিক্সেল আপনি যত বাড়াবেন পুরুত্বটা তত বেশি কি হবে? বেড়ে মোটা যাবে। হবে। মোটা হবে। হ্যাঁ। তো 2 পিক্সেলের জায়গায় যদি আপনি কথার কথা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি আরকি। 20 পিক্সেল দেন, তাহলে কিন্তু দেখেন এটা কত মোটা একটা বর্ডার হয়ে গেছে। যেটা টেবিলের ক্ষেত্রে দেখতে মোটেও সুন্দর লাগবে না। সো আমরা জি। এটা 2 পিক্সেলই দিলাম। আর এটা সলিড না দিয়ে আপনি চাইলে এখানে কিন্তু ডটেড দিতে পারেন। Dotted. ঠিক আছে? এই যে দেখেন ডটেড। তারপরে স্ট্রাইপড মেবি আছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে সলিডটাকেই দিয়ে দিলাম। সলিড। আবার কালারের ক্ষেত্রেও আপনি ব্ল্যাক না দিয়ে চাইলে কিন্তু রেড দিতে পারেন বা যেকোনো কালার। আমাদের কালার যত আছে যেকোনো কালারই আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে? তো আমরা ব্ল্যাকটাই দিলাম। ওকে? খেয়াল করেন By default এখনো কিন্তু এটা টেবিলের স্ট্রাকচার আসেনি। আসছে কি? স্যার। আমরা চারপাশে না। একটা বর্ডার না। দিয়েছি। কিন্তু প্রত্যেকটা
সেলেও কিন্তু একটা বর্ডার দেওয়া উচিত। প্রত্যেকটা সেল, প্রত্যেকটা রো সবকিছুতেই বর্ডার দেওয়া উচিত। তাহলে আমরা যদি প্রত্যেকটা সেলে বর্ডার দিতে যাই তাহলে আমাদের লিখতে হবে টিডি। তাই না? প্রত্যেকটা জি। সেলে যখন বর্ডার দিলাম তখন প্রত্যেকটা সেল, আমাদের যে সেল আছে এই সেলের চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসে। কিন্তু এটা যখনই দিব সাথে, সাথে খেয়াল করেন এইটা কিন্তু আর টেবিলের মতো স্ট্রাকচার নাই। কারণ ডাবল হয়ে গেছে। ডাবল কেন হইছে এটা কি বুঝতে পারছেন? ১ম এ একটা টেবিলের জন্য পাইছে, আর প্রত্যেকটা টিডির জন্য পাইছে। বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা। কিন্তু আমাদের তো আসলে টেবিলটা এরকম হলে এটা দেখতে মোটেও সুন্দর লাগবে না। টেবিলটা হতে হবে কি? এটা একটা লাইন থাকতে হবে। সিঙ্গেল লাইন। হ্যাঁ। এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনারা বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি পাবেন। তাহলে দেখেন স্টাইল করার জন্য বিভিন্ন প্রপার্টি কিন্তু এরকম আছে। তাহলে আপনাকে যেটা দিতে হবে বর্ডার কলাপস। কলাম। কলাপস। এই বর্ডার কলাপস এর ভ্যালু দিতে হবে কলাপস। ঠিক আছে? জি। তাহলে এইটা দেখেন হয়ে গেছে। ক্লিয়ার? জি। জি তা স্যার। তাহলে এটা মোটামুটি এখন একটু টেবিলের মতো মনে হচ্ছে না? জি স্যার। জি, জি। আচ্ছা। তো আমরা টেবিল তৈরি করে ফেললাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এই টেবিলের এই বর্ডারের সাথে লেখাগুলো একদম প্রায় লেগে আছে, তাই না? জি স্যার। এই জিনিসটাকে যদি আমরা একটু জি স্যার। ইয়ে করতে চাই, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমার সাথে প্রতি ক্লাস শেষে আমি আপনাদের প্রশ্ন করার জন্য ডেডিকেটেডলি টাইম দিব। কোনো সমস্যা নেই। এমন হবে না যে আপনাদের কারোর যদি মনের ভিতরে প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা না শুনে ক্লাস শেষ করে দেওয়া হবে। বিষয়টা এরকম কখনোই হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার এই যে ডিসকাশন গ্রুপে অনেকেই আননেসেসারি অবাঞ্ছিত কথাবার্তা বলে। এটা হ্যাঁ। কি কোনোভাবে করা যায়? থামানো যায়? এটা আমি আপনাদের দেখেন, আপনাদের ১ম ক্লাসে আমি রিকোয়েস্ট করছিলাম। ঠিক আছে? ১ম ক্লাসেই রিকোয়েস্ট করছিলাম যে আপনারা হচ্ছে গ্রুপে শুধুমাত্র আ আপনাদের কোর্সের যে আ পড়াশোনা, ঠিক আছে? সেগুলো ইয়ে করেন। আমিও খেয়াল করলাম গত ২-১ দিন ধরে আমি খেয়াল করতেছি যে আসলেই আননেসেসারি কথাবার্তা বলতেছেন। যেটা প্রয়োজন আপনি ততটুকুই বলেন। আমি এভাবেও বুঝায় বলছি। গত ক্লাসেই মেবি বুঝায় বলছি এই কথাটা। যে আপনার আ লাইক একটা কথা সেটা কতজন মানুষের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে। হ্যাঁ? কথা বলবেন কিন্তু সেটা হচ্ছে যে যেটা আপনার প্রয়োজন ততটুকুর মধ্যে থাকেন। অনেকে দেখি লাভ রিঅ্যাক্ট মানে যা খুশি তাই। ঠিক আছে? ইচ্ছামতো এমনি এসব করলে তো আসলে সবাই বিরক্ত হয়ে যাবে। ইনফেক্ট আমি নিজেও বিরক্ত হই। আমি হচ্ছে যে আপনাদের মেসেজগুলা যদি আপনারা একটু সীমিত ইয়ের মধ্যে রাখেন তাহলে কিন্তু আমিও দেখব। কিন্তু আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি নিজেও মিউট করে দিয়ে রাখছি। কথা কি বুঝতে পারছেন? মিউট করে দিয়েছি। কারণ আপনাদের এই সারাদিন যদি টুং, টুং, টুং শব্দ হচ্ছে ফোনে বাজতে থাকে তাহলে তো এটা কেমন হয়ে যায়? এটা আপনারা যেহেতু সবাই ম্যাচিউরড তো এটা বোঝার চেষ্টা করবেন। হুম? পরিবেশটা রক্ষা করতে হবে সব জায়গাতেই, হ্যাঁ? সেটা টেলিগ্রামে ডিসকাশন গ্রুপে হোক অথবা হচ্ছে ক্লাসে হোক। এটা বুঝবেন ইনশাআল্লাহ। তো যারা একটু অবাঞ্ছিত কথাবার্তা বলেন তারা একটু ইয়ে হন, হ্যাঁ? শুধু unnecessary কথাবার্তা বলবেন না ইনশাআল্লাহ। আমাদের যে মানে কি কোড জগতের কোডিং ছাড়া এক্সট্রা কথা যাতে না বলে আরকি। এটা সবাইকে তো বলে দেওয়া হয়েছে। দেখেন স্যার এখন থেকে ঠিক হয় কিনা। হ্যাঁ। সেটাই বললাম আরকি। যে কোড জগতের কোডিং-টোডিং, অ্যাসাইনমেন্ট সামনে আরো অনেক কিছু আসবে। এগুলো নিয়ে আপনি কথা বলেন, কোনো সমস্যা নাই। অনেকেই দেখলাম যে অনেক প্রজেক্ট করতেছেন, ঠিক আছে? ইয়ে করতেছেন। দ্যাটস গুড। ডেফিনিটলি ভালো। কিন্তু আ আপনারা অ্যাডভান্সড ২-১ জন যারা জানেন, ২-১ জন বা হয়তো অনেক কয়েকজন থাকতে পারেন। তো তারা ইয়ে করে অনেক কিছু শেয়ার করে যেটা করতেছেন যে যারা একদম বিগিনার, অ্যাবসোলিউট যারা বিগিনার তাদের ক্ষতি করতেছেন। ঠিক আছে? তারা হতাশ হয়ে যাচ্ছে বা এরা তো অনেক কিছু জি, পারে, আমরা তো কিছুই পারি না। ঠিক আছে? এরকম একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে।
জি স্যার, এরকমই হচ্ছে। অবশ্যই আসলে ঠিক কথা বলছেন। জি। এই বিষয়টা আপনারা করবেন না। আপনি যদি কোড জগতে যা পড়ানো হইছে সেটা আপনি ইচ্ছামত শেয়ার করেন। কোন সমস্যা নাই যে আমি হ্যাঁ, এটা করছি। আ আমার স্ক্রিনশট দিয়ে এরকম দিলেন যে আমি এটা করছি। দিতে পারেন। এক্ষেত্রে অন্য সবাই দেখে কিন্তু ডিমোটিভেটেড হবে না, বরং আরো মোটিভেটেড হবে। যে আচ্ছা সে করছে তাহলে আমারও করতে হবে। কিন্তু এক্সট্রা যে জিনিসটা যেটা কোড জগতে এখনো দেখানোই হয়নি, আপনি সেটা করে যদি দেখেন তাহলে তো ওরা মানে যারা একদম বিগিনার তারা হচ্ছে ইয়ে হয়ে যাবে। বুঝতে পারছেন? ডিমোটিভেটেড হয়ে যাবে। এগুলো জি স্যার, করার এটা থেকেও খুবই আমরা খারাপ অভ্যাস। বিরত থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের প্রথমত টেবিলটা হচ্ছে লেখাটা বর্ডারের সাথে একদম লাগালাগি অবস্থায় আছে যেটা দেখতে একটু খারাপ লাগতেছে। আমরা একটা কাজ করতে পারি, আরেকটা কাজ করতে পারি। টেবিলটা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত হইতো তাহলে কিন্তু দেখতে মোটামুটি ভালোই একটা ইয়ে দিত, তাই না? অথবা শুরু থেকে শেষ পর্যন্ত না হোক, শুরু থেকে শেষ পর্যন্ত হইলে আবার অনেক বড় হয়ে যাবে। আমরা হচ্ছে টেবিলের width টা একটু বাড়ায়া দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? শুধু টেবিলকে ধরতে হবে। শুধু টেবিলকে ধরতে পারেন। অ অ ধরতে হতে হবে। তো আমরা টেবিলকে ধরলাম। টেবিলকে ধরে এর width টা হচ্ছে আমরা বাড়ায় দিলাম। ধরেন এটা আমরা কত পিক্সেল করব? কথার কথা আমরা ৪০০ পিক্সেল করি। দেখা যাক। এই। ঠিক আছে না? আ এটা আপনি রাখতে পারেন। চাইলে ৩৫০ পিক্সেল করতে পারেন। তো ৪০০ পিক্সেল। এটা আসলে কতটুকু করবেন? অনেকের ১ম হয়তো আবার অনেকের আসতে পারে যে এটা কত পিক্সেল করব আমি কিভাবে বুঝবো? এটা আপনি আসলে বুঝবেন হচ্ছে আপনার লেআউট দেখে। যেমন আমি ৪০০ পিক্সেল করলাম। আমার কাছে চোখের দৃষ্টিতে মনে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। দ্যাটস গুড। ঠিক আছে? বা আপনি যদি আরেকটু কমান সেটাও হতে পারে। কোন সমস্যা নাই। এটা আপনি ডিজাইন করতে গেলে আপনার হচ্ছে যে চোখের দৃষ্টিতে যেন দৃষ্টিকটু না হয়। ঠিক আছে? দেখতে সুন্দর লাগলে মনে করবেন ঠিক আছে। এটা দিয়ে আমার চলবে। অথবা সামনে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখাবো সেটা হচ্ছে ইন্সপেক্ট করা। কি করা? ইন্সপেক্ট করা। ইন্সপেক্ট, ইন্সপেক্ট শব্দটার আবিধানিক অর্থটা কি? কিভাবে হচ্ছে বলা যেতে পারে এনালাইসিস করা, তাই না? তো আমরা এনালাইসিস করব। ঠিক আছে? আমরা কমায়া বাড়ায়া সব রকম করে দেখব। যেটা পারফেক্ট মনে হবে সেটা রেখে দেব। এই জিনিসটাও আমরা দেখব সামনে আস্তে, আস্তে ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা উইডথ টা কত করে দিলাম? ৪০০ পিক্সেল করে দিলাম। এখন দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন। যদি এই টপ টেক্সট গুলা সেন্টারে হতো তাহলে ভালো হইতো না? তাহলে আমরা কি করতে পারি? টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। তাহলে দেখেন টেবিলের একদম মাঝ বরাবর চলে আসে। ঠিক আছে না? বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। আচ্ছা। এখন আরেকটা জিনিস আমাদের বাকি। এই যে এইখানে খেয়াল করেন। আমাদের এখন লাইক বর্ডারের ক্ষেত্রে এই বাম পাশে এবং ডান পাশে যথেষ্ট জায়গা আছে, তাই না? কিন্তু উপরে এবং নিচে দেখেন জায়গার কিন্তু একটু অভাব আছে, তাই না? তো দেখতে এই সেলটা যদি একটু বেশি হতো তাহলে একটু ভালো হইতো। তাহলে আপনি এটা ২ ভাবে এই কাজটা করতে পারেন। আপনি চাইলে প্রত্যেকটা টেবিল ডেটা এটার হাইটটা বাড়ায় দিতে পারেন। কিন্তু এটা রিকমেন্ডেড না। এখানে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং নামে একটা জিনিস, ঠিক আছে? প্যাডিংটা বাড়ায় দিবেন। প্রত্যেকটা সেলের প্যাডিং বাড়ায় দিলে লেফট, রাইট সব জায়গাতেই মোটামুটি একটা নিয়ে নিবে। ঠিক আছে? তো প্যাডিং আসলে স্পেসিং, ঠিক আছে? আপনি যখন স্পেসিং নিয়ে কাজ করবেন, স্পেসিং মানে হচ্ছে স্পেস সোজা কথা। স্পেস মানে কি? জায়গা। তো লেফট, রাইট, টপ, ডাউন এগুলোতে যখন আপনি স্পেসিং নিয়ে কাজকর্ম করবেন তখন আপনার প্যাডিং, তারপরে মার্জিন এই বিষয়গুলো আসবে। তো আমরা প্রজেক্ট করতে, করতেই আমরা এগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ। যাই হোক প্যাডিং জিনিসটা হচ্ছে দিলে যেটা হবে আপনার লেফট, রাইট প্রত্যেকটা এই টিডিতে আমরা প্যাডিং দেব। হ্যাঁ? তার মানে প্যাডিং হচ্ছে আপনাকে স্পেস ক্রিয়েট করবে। তো আপনি স্পেসটা যদি ৪ দিক দিয়েই সমান পরিমাণে দিতে চান, হ্যাঁ, তাহলে একটা ভ্যালু দিবেন। আমি একটু দেখাচ্ছি। জাস্ট
টিডিটাকে আমরা এখন সিলেক্ট করব। যেহেতু আমরা প্যাডিংটা কাকে দিতে চাই? প্রত্যেকটা এই সেলকে দিতে চাই। তো প্রত্যেকটা সেলকে কি দ্বারা HTML এ রিপ্রেজেন্ট করা হয়? বলেন তো? টিডি। তাহলে প্যাডিংটা আমরা কাকে দেব? টিডিকে। টিডিকে, জি। তো আমরা ধরেন এইখানে তাহলে আমরা লিখলাম যে প্যাডিং এর ভ্যালুটা আমরা তাহলে কি করব? আমরা যদি একটা দেই, যেমন মনে করেন 10 পিক্সেল, তাহলে দেখেন এখানে যে প্যাডিংটা হইলো, দেখেন প্যাডিংটা কিন্তু হইছে এবং সেটা লেফট, রাইট, টপ, ডাউন সব জায়গায় সেম প্যাডিংটা পাইছে। বুঝতে পারছেন? কিন্তু আপনি জি। যদি চান লেফট, রাইট এ একরকম, টপ, বটম এ হচ্ছে একরকম। হ্যাঁ? সেটাও আপনি করতে পারেন। আপনি যদি ২ টা প্যারামিটার দিতে চান, ধরেন 10 পিক্সেল আর 20, আপনাদের বোঝানোর জন্য আরকি, হ্যাঁ? 20 পিক্সেল। এখন খেয়াল করেন যে, বা আরেকটু বেশি দেই। খেয়াল করেন যে এখানে 10 পিক্সেল আর এটা হচ্ছে 40 পিক্সেল। তো কি বাড়তেছে বলেন তো? আমি আরেকটু বেশি দেই। স্যার উপরে নিচে 10 পিক্সেল আর সাইডে হচ্ছে বাড়তেছে, লেফট এন্ড রাইটে। হ্যাঁ, উইডথটা বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে ১ম যে 10 পিক্সেলটা দিচ্ছেন এটা হচ্ছে কিসে হচ্ছে? টপ বটম জি। আর পরেরটা হচ্ছে লেফট রাইট। লেফট রাইট। লেফট। আর আপনি যদি হচ্ছে একটা ভ্যালু দেন জাস্ট এরকম, তাহলে এটা লেফট, রাইট, টপ, বটম সবগুলোতেই কাজ করবে। মানে এই একটা ভ্যালুই কাজ করবে 10 পিক্সেল। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এটা দেখতে একেবারে খারাপ লাগতেছে না। মোটামুটি এটা ভালোই কাজ করতেছে। এখন আরেকটা জিনিস আপনি করতে পারেন। সেটা হচ্ছে দেখেন, সাধারণত আমরা যেটা করি যে ১ম যে ইয়াটা আপনার ১ম যে রো, ঠিক আছে? এটাকে আসলে টেবিলের হেডার বলা হয়, তাই না? বলেন তো? এই জি রোটাকে স্যার। টেবিলের হেডার বলা হয়, একদম উপরে জি থাকে। জি তো এইজন্য জি। এই ১ম যে রোটা, এইটাকে আপনি পুরোটাই কাট করে, ১ম রোটাকে পুরোটাই কাট করে আপনি কি হেড এর ভিতরে দিয়ে দিতে পারেন। দেখেন, যদি আপনি এর ভেতরে দেন, তো কোনো চেঞ্জ নাই। তাহলে আমি কেন দিলাম? ঠিক আছে না? প্রশ্ন তো এটা স্বাভাবিক। আমি তাহলে এটা কেন দিব? যদি কোনো চেঞ্জ না থাকে? এটাকে আলাদা করার জন্য। না, আলাদা করার জন্য না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন সার্চ টি ইঞ্জিন। হেড দিলেন, এটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে যে টেবিলের হেডার হচ্ছে এটা। বুঝতে পারছেন? তাছাড়া জি জি আহামরি কোনো ইয়া নেই। আমি এগুলো দিলাম না। আপাতত আপনাদের এসব দিয়ে কমপ্লেক্স করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? আগের মতোই রাখলাম। শুধু একটা জিনিস করব। সেটা হচ্ছে দেখেন, প্রত্যেকটা রোর ভিতরে যে আমরা টিডি দিছি, আ আচ্ছা ওটাও করব না। থাক, আমরা এই জায়গায় এসে এই আ প্রত্যেকটা যে আমরা ১ম রোর যে টিডি গুলা, এই টিডি গুলাকে আমরা একটা আইডি দিতে পারি। ঠিক আছে? একটা আইডি দিতে পারি বা একটা ক্লাস দিতে পারি। ঠিক আছে? ক্লাসটা আপনারা এই ১ম এখন দেখবেন। তো ক্লাস কি? ক্লাস হচ্ছে আইডির ক্ষেত্রে আমরা দেখছি যে আইডি যখন আমরা দেই, আইডিটা একটা আইডি যদি একবার দেওয়া হয় সেটা আর অন্য কাউকে দেওয়া যাবে না। তাই তো? জি যেমন জি আপনাদের একজনকে যে আইডি দেওয়া হইছে, ওই আইডি কি আবার অন্য স্টুডেন্টকে দেওয়া হইছে? জি এটা না। দেওয়া হয়নি। জি না। তো একইভাবে আমাদের এখানে অ্যা আইডির ক্ষেত্রে সেটা আমরা অন্য কাউকে দিতে পারবো না। অন দ্যা আদার হ্যান্ড ক্লাস যখন আমরা তৈরি করব, তখন ক্লাসের ক্ষেত্রে আমরা একই ক্লাস মাল্টিপল এলিমেন্টকে দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলে ধরেন আমরা টিডি কে একটা ক্লাস দেব। এই ক্লাসের নাম আমি দিলাম ফার্স্ট রো। আপনি যা খুশি দিতে পারেন। কিন্তু আমি সবসময় বলছি রিলেভেন্ট একটা জিনিস নাম রাখলে হয় কি? আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যদি এখানে কথার কথা ক্লাসের নাম এবিসি দেন, এবিসি কোনো সমস্যা নেই। আপনি ওখানে যেয়ে সিএসএস যেয়ে এবিসি কে ধরবেন। কিন্তু আমি ফার্স্ট রো দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে ১ম রো। জি এই ক্লাসটা একইভাবে আমি কি করব? এটাকেও দিব
পরেরটাকেও দিব। ঠিক আছে? এবার এই ফার্স্ট রো এই ক্লাসটাকে আমার ধরতে হবে। দেখেন আমরা যখন আইডি কে ধরছিলাম তখন আমরা কি দিয়ে ধরছিলাম শুরুতেই? হ্যাশ দিয়ে হ্যাঁ হ্যাশ দিয়ে দিয়ে। দাদা। আর এখানে আমাদের দিতে হবে ডট। হ্যাশের Dot. পরিবর্তে ক্লাস আপনি ক্লাসকে যখন ধরবেন তাহলে ডট দিয়ে ধরতে হবে। ডট দিবেন, এরপরে যেই ক্লাসের নাম সেই নামটা দিবেন। নামটা দিতে হবে। তো আমরা দিলাম। এবার আমি চাচ্ছি যে দেখেন এটা যেহেতু ফার্স্ট রো তো এটা একটু বোল্ড থাকলে পারে বেটার হতো। তাহলে আমরা কি করব? টেক্সট আচ্ছা এটা হচ্ছে ফন্ট ওয়েট নামে একটা প্রপার্টি আছে। প্রজেক্ট করতেই দেখেন আপনারা অনেকগুলো বিষয় কিন্তু শিখে ফেলতেছেন। ফন্ট ওয়েট। সো ফন্ট ওয়েটের ভ্যালু আমরা হচ্ছে দিয়ে দিব হচ্ছে বোল্ড। তাহলে দেখেন এটা কিন্তু কি হয়ে গেল? বোল্ড হয়ে গেল। Bold হয়ে গেল, মোটা হয়ে গেল। তাই না? তো এখন টেবিলটা মোটামুটি একটা স্ট্রাকচার কিন্তু দাঁড়ায় গেছে। এখন আপনি যদি চান যে এই টেবিলটাকেও মাঝখানে নিবেন। টেবিলটাকেও কোথায় নেবেন? মাঝখানে। মাঝখানে নিবেন। কিভাবে নিতে পারেন? মাঝখানে। আপনাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছি। এই টেকনিক অনুযায়ী তাহলে নিতে হবে। হ্যাঁ, ব্লক Div. এলিমেন্টের কি ভিতরে টেকনিক বলেন তো? ডিভ এলিমেন্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ? আমরা এই পুরো টেবিলটাকে কি করব? পুরো টেবিলটাকে Div element. একটা কাট করে সেটা div বা অন্য যেকোনো এলিমেন্ট div ব্লক এলিমেন্টেই এলিমেন্ট যে হলে নিতে হবে বিষয়টা এরকম না। যেকোনো এলিমেন্টেই আপনি করতে পারেন। তবে আমরা যেহেতু div অলরেডি সেন্টার করছি, তো আমরা যদি div এ নেই তাহলে দেখা যাবে যে অটোমেটিক্যালি সেটা সেন্টারই হয়ে যাবে। সেন্টার হয়ে যাবে। তো এর ভিতরে আমি এই টেবিলটাকে পেস্ট করে দিলাম। দেখেন সেন্টার হয়ে গেছে। আপনি যদি হচ্ছে এটাকে বড়ও করেন তারপরেও কিন্তু সেন্টারই গেছে। তাই না? সেন্টারে থাকবে। জি। আচ্ছা। তাহলে কেন হলো বুঝতে পারছেন? এই যে div কে ধরে আপনি এখানে এইটা লিখছিলেন। স্পেল করছিলাম, জি। এই কারণে কিন্তু এই কাজটা হলো। আচ্ছা, তাহলে আমরা টেবিলটা তৈরি করে ফেললাম। একইভাবে আপনি এই চিটাগং এর ক্ষেত্রেও টেবিল তৈরি করতে পারবেন। সিলেটের ক্ষেত্রেও সবকিছুর ক্ষেত্রেই এখন টেবিল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আশা করি পারবেন। ঠিক আছে? এখন কোন একটা টেবিলের কোন একটা সেলকে যদি স্পেসিফিক্যালি আপনার ধরেন আ কালার দিতে হয়, আপনি চাইলে সেটাও করতে পারেন। যেমন ধরেন কথার কথা গাজীপুর। ঠিক আছে? এটাকে আপনি কি করবেন? আপনি ধরেন এটাকে রেড কালার করবেন কোন একটা কারণে। ঠিক আছে? এই পুরো যে আমাদের সেলটা আছে এই সেলটাকে আপনি রেড কালার করবেন। তো তাহলে গাজীপুর কোথায় আছে? এই যে গাজীপুর। এটাকে আপনি একটা ইনলাইন সিএসএস লিখে দেন। হুম? আপনি এখানে কি করতে পারেন? স্টাইল তো ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার করব। ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন গাজীপুর কিন্তু রেড হয়ে গেছে। তো অনেক সময় টেবিলের কোনো একটা নির্দিষ্ট সেলকে যদি নিয়ে আপনার কোনো কাজ করতে হয়, সেটার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হয়, ফন্ট নিয়ে কাজ করতে হয় বা অন্য যেকোনো কিছুকে নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? নট অনলি সেটা যে আবার ইনলাইন স্টাইলেই কাজ করতে হবে বিষয়টা এরকম না। আপনি যদি চান যে না এটা আপনি একটা আইডি দিবেন বা ক্লাস দিবেন দিয়ে এটাকে এখানে ধরে কাজ করবেন, তাও করতে পারেন। কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? স্যার এটা স্প্যান ট্যাগে দিলে ভালো হয়? কোনটা? স্যার না, ইনলাইন হবে না। স্প্যান ট্যাগ। প্যান ট্যাগ এটা তো কোনটা? ইনলাইন এলিমেন্ট। স্যার বলছিলাম যে এটা কি মানে ইনলাইন ইন না দিয়ে যদি আমি ওইটা শুধু মানে স্প্যান ট্যাগে দেই কোনটা? টিডিটা। টিডিটা হবে না। কেন? এটা তো টেবিল রো। এটা আপনার টিডি দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে টেবিল তৈরি করে স্ট্রাকচার। টেবিল তৈরি করে স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি ১ম এ এখানে টেবিলই দিতে হবে। টেবিল এলিমেন্ট দিতে হবে। তার মধ্যে যতগুলো রো, ততগুলো রোর জন্য আপনার ততগুলা টিয়ার দিতে হবে। এই যে দেখেন, আমাদের এখানে রো কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তাহলে দেখেন আমাদের ৪ টা
টিআর। খেয়াল করেন আমি একটু কলাপস করতেছি এখানে। এই কয়টা টিআর? এই একটা টিআর, এই একটা টিআর, এই একটা টিআর, এই একটা টিআর। তাহলে ৪ টা রো না? প্রত্যেকটা রোর মধ্যে যতগুলো সেল আছে ৩ টা করে সেল আছে এবং প্রত্যেকটা সেলের জন্য আমাদের টিডি লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক আ আমরা তাহলে টেবিলটাও তৈরি করলাম। তো আজকের মেইন ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করি। কারণ বেশ কিছু টপিক দেখানো হয়েছে। আপনাদের সিএসএস ইন্ট্রোডাকশন করা হয়েছে। সিএসএস কয় প্রকার, কোথায়, কোথায় লেখা যায় তার উপর ভিত্তি করে সিএসএস মূলত ৩ প্রকার সেটা আমরা দেখছি। এবং ৩ টা জায়গায় আমরা লিখে দেখছি, তাই না? আচ্ছা। এরপরে বেসিক কিছু আমরা হচ্ছে প্রপার্টি দেখার চেষ্টা করছি। সিএসএস এর বেসিক কিছু প্রপার্টি দেখার চেষ্টা করছি। আ এছাড়াও একটা ব্লক এলিমেন্টকে কিভাবে হচ্ছে হরিজন্টালি সেন্টারে নিতে হয়, এই বিষয়টা আমরা দেখলাম। এরপরে হচ্ছে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এ বিষয়টা আমরা দেখার চেষ্টা করলাম। তো মোটামুটি বেশ কয়েকটা টপিক কভার করা হয়েছে। তো আজকের মেইন ক্লাস এ পর্যন্তই।